এই যে আসবে আসবে। সুইচ করার দরকার নেই। হচ্ছে। এই যে ঠিক আছে, কমাই আরেকটু। ঠিক আছে। এখন কি শব্দ করলে শব্দ ওরা শুনতে পাবে না? খুব সমস্যা। সবাইকে দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটু জুম করলে ভালো হবে। আমরা ইস্যু করে দিয়েছি আচ্ছা, তাহলে শুরু করি নাকি? কমেন্ট বক্সে সবাই শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে প্রাইমারি শিক্ষক প্রস্তুতি কোর্সের আজকে প্রথম ক্লাস নিতে আসছি। আপনারা সবাই গ্রুপে এসেছেন, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা একটু চেক করে জানাবেন। কমেন্টসে একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আজকে প্রথম ক্লাস নিতে আসছি। আপনারা সবাই গ্রুপে এসেছেন, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টস করে জানাবেন। সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সব যদি ঠিকঠাক থাকে, আপনারা যদি সবাই ঠিকঠাক মতো শুনতে পান, তাহলে আমরা গ্রুপে ক্লাসে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার চলছে, এটা আজকে আবার আবেদনের সময় বাড়িয়েছে। তো এই কোর্সটা আমরা গত একটা ক্লাস আমাদের হয়ে গেছে, আজকে এইটা নিয়ে দ্বিতীয় ক্লাস হচ্ছে। আগামী শনিবারে আবার আরেকটা ম্যাথ ক্লাস হবে আমাদের। তো আপনারা যদি সবাই শুনতে পাচ্ছেন, সাউন্ড সব ঠিকঠাক থাকে। তাবাসসুম আরশাদ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব যদি ঠিকঠাক মতো শোনা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন। তো 100 জন 300 200 300 পেছন আমাকে আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাসে ফিরি। আপনারা সবাই জানেন আমরা আজকে প্রাইমারির যে কোর্সটা ছেড়েছি মাত্র 299 টাকায়, সেই কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে। তো দ্বিতীয় ক্লাসটা আমি আজকে আমাদের বাংলা ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছিল যে আজকে যেহেতু প্রাইমারি এই কোর্সটার একদমই প্রথম ক্লাস আজকে থেকেই শুরু হচ্ছে, মানে ইংরেজি ক্লাস একটা হয়েছে, বাংলা আজকে থেকেই শুরু হচ্ছে। সুতরাং আমরা বাংলার প্রাইমারিতে কি কি প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে আমরা অনেকগুলো, আমি একটা স্লাইডও করেছি,
স্লাইডটাও আমরা আজকে একটু সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি অনেক স্লাইড করেছি। কোথায় গেল? কাজ করতেছে না কেন? আচ্ছা, আমরা একদম শুরুতে আসি। আচ্ছা, আমরা আজকে আমি অনেক বড় একটা স্লাইড করেছি। স্লাইডটা হচ্ছে হলো যে প্রাইমারি স্কুলে যে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি অনেক বড় একটা স্লাইড করেছি। এই স্লাইডটা আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন এখানে আছে। স্লাইডটা আবার আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, আমরা তাহলে শুরু থেকে শুরু করি, ঠিক আছে? অনেক বড় স্লাইড আছে, এটা শেষ করতে অনেক বেশি সময় লাগবে। আপনারা একটু খুব দ্রুত রেসপন্স করলে আমি তাহলে খুব দ্রুত ক্লাসটাও একেবারে শেষ করতে পারি, ঠিক আছে? যেহেতু বড় একটা স্লাইড, বড় একটা ক্লাস নিতে যাচ্ছি, সুতরাং আপনারা যদি একটু দ্রুত রেসপন্স করেন তাহলে আমার জন্য সুবিধা, তাহলে আমি খুব দ্রুততার সঙ্গে এটা আগাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাই, ঠিক আছে? শুরুতেই যেটা শুরু করতে যাব সেটা হচ্ছিল যে দেখুন, আমরা এখানে লিখেছি ধ্বনি পরিবর্তন নিয়ে। ধ্বনি পরিবর্তন নিয়ে যে কোশ্চেনগুলো আসতে যাচ্ছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এই যেমন একটা কোশ্চেন এসেছে, আমরা একদমই পরের আলোচনায় ঢুকে গেলাম। প্রথম প্রশ্ন করেছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটাকে কি বলে? হ্যাঁ, এখানে অপশন আছে ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয় ও বিষমীভবন। আপনারা অনেকেই হয়তো জিনিসটা জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। বই পড়লে এটা অনেক বেশি সময় ধরে পড়া লাগে, কিন্তু আমরা আজকে যেই প্রশ্নগুলো সমাধান করব, আমরা প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে দেখব যে এগুলো খুব দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় আর দীর্ঘ সময় এটা মনে রাখা যায়। হ্যাঁ, তো আমরা শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন করেছি কি? প্রথম প্রশ্ন করেছি যে স্লাইড একটু বাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, এখনও কি বাঁকা দেখা যাচ্ছে? কোনো অসুবিধা হলে, কোনো শব্দের প্রবলেম হলে, ঠিকঠাক মতো শোনা না গেলে জানাবেন, আমরা এটা ঠিক করে নিব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে বললাম আমি, আচ্ছা বললাম যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটাকে কি বলে? তাহলে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকে কি বলে? এখানে যেই প্রশ্নটার উত্তর, আমরা যদি সরাসরি উত্তরটাই চলে যাই, আপনারা যদি একটু কমেন্টস করেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকে কি বলে, তাহলে আমরা উত্তর যেটা হবে, আচ্ছা আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা কি? যেমন বলেছে, প্রথমটা বলেছে ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি কি? ব্যঞ্জনচ্যুতি হচ্ছে যদি সম উচ্চারণের দুটি বর্ণ পাশাপাশি বসে, তার একটাকে নাই করে দেওয়া, একটাকে চ্যুত করে দেওয়া, সেটাই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। যেমন উদাহরণ কি? যেমন আমরা বলি বড় দিদি, সেখান থেকে আমরা বলি কি বরদি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে একটা দুইটা সম উচ্চারণের বর্ণ ছিল, সম উচ্চারণের বর্ণ থেকে একটাকে আমরা কি করেছি? বিলুপ করেছি। বিলুপ করে একটা আছে আর বর দিয়ে আছে, তাহলে এটা হচ্ছে না ব্যঞ্জনচ্যুতি। ওকে, এরপরে ব্যঞ্জন বিকৃতি কোনটা? ব্যঞ্জন বিকৃতি হচ্ছে যে পদের মধ্যে দুটা ব্যঞ্জনের একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে অন্য একটা ব্যঞ্জন আসবে, সেটাকেই বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা যদি বলি কপাট, যেমন ধরি কপাট বলি, এখান থেকে আবার আমরা বলি কি কবাট। দেখেন এখানে ছিল প, কিন্তু এখানে কি প আছে? নেই। এখানকার পটা এখানে হয়ে গেছে ব।
তার মানে একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন এসেছে, ওইটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আবার ধ্বনি বিপর্যয় কোনটা? ওখানে দেখেন একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে আর একটা ব্যঞ্জন আসলো, যার কারণে ওটা বিকৃতি বললাম। কিন্তু এখানে ধ্বনি বিপর্যয় যেটা, সেটাই কোনো ব্যঞ্জন, একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে অন্য ব্যঞ্জন আসবে না। এখানে হবে কি, জাস্ট শুধু বর্ণগুলো তার অবস্থান পরিবর্তন করবে। যেমন কীরকম? যেমন আমরা যদি এখানে যদি বলি পিশাচ, পিচাস, এখান থেকে আবার বলতে পারি কি, বলতে পারি পিশাস। দেখেন এখানে চ, এখানে তালবস্য, আবার এখানে এসেছে, আগে এসেছে তালবস্য, তারপরে এসেছে চ, বুঝতে পেরেছেন? আবার বিষমীভবন কোনটা? বিষমীভবন হচ্ছিল যদি পাশাপাশি দুটা সমবর্ণ থাকে, তো পাশাপাশি দুটা সমবর্ণের একটা সমবর্ণ আমরা যদি নাই করি, মানে একটা সমবর্ণ যদি আমরা যদি পরিবর্তন করে ফেলি, তাহলে সেটাকে বলা হয় বিষমীভবন। কেমন বিষমীভবন এইটা? যেমন আমরা এই যে বলি কি, বলি হচ্ছিল শরীর, কিন্তু দেখেন শরীর বলতে গিয়ে আমরা কিন্তু সবসময় শরীর বলি না, আবার মাঝে মাঝে বলে ফেলি কি, বলে ফেলি হচ্ছিল শরীর। তাহলে এখানে দেখেন দুইটা সমবর্ণ ছিল, এই দুটা সমবর্ণর একটা কি হয়ে গেছে, একটা পরিবর্তন হয়ে গেছে। এই রটা পরপর দুইটা র, একটা র এখানে ল হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে বিষমীভবন। এটার যদি আমরা আরও উদাহরণ দেই, যেমন আমরা লাল, দুইটাই ল, এখান থেকে আমরা বলতে পারি কি, নাল। ঠিক আছে? তাহলে যদি সমবর্ণের পাশাপাশি দুটা সমবর্ণ থাকে, তার একটার যে পরিবর্তন সেটাকে আমরা বলছি, হ্যাঁ এসিটা বাড়িয়ে দেন তো, একদম বাড়িয়ে দেন না, মানে পাওয়ার বাড়িয়ে দেন এসির। তো গরম লাগে কেন? তো গরম লাগছে জানো। আচ্ছা, তাহলে তাহলে আমরা দেখেন, আমরা এখানে ছিলাম মাত্র একটা প্রশ্নে ছিলাম, কিন্তু একটা প্রশ্ন থেকে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন জানা হয়ে গেল, মানে 4টা প্রশ্নই জানা হয়ে গেল। হ্যাঁ, আমি যদি আরেকবার একটু রিভিউ করি, হ্যাঁ রিভিউটা কীরকম? যেমন বলেছি ব্যঞ্জনচ্যুতি কি, ব্যঞ্জনচ্যুতি হচ্ছিল সম উচ্চারণের দুটি ধ্বনি যদি পাশাপাশি থাকে, তার একটা ধ্বনিকে নাই করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। যেমন আমরা বড় দিদি থেকে বলেছি বরদি। আবার ব্যঞ্জন বিকৃতি কোনটাকে বললাম? ব্যঞ্জন বিকৃতি বললাম যে যদি পদের মধ্যে কোনো একটা ব্যঞ্জনকে আমরা পরিবর্তন করে অন্য একটা ব্যঞ্জন নিয়ে আসি, তাহলে সেটাকে আমরা বলেছি ব্যঞ্জন বিকৃতি। যেমন এখানে এই যে দেখেন, কপাট থেকে এখানে পটাকে আমরা টোটালি পরিবর্তন করে নিয়ে আসলাম কি, কবাট। ঠিক আছে? আবার আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ, যেমন আমরা বলতে পারি ধোপা, এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি ধোবা। মানে এই যে দেখেন প, এখানে হয়ে গেছে কি ব, এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, মানে টোটাল ব্যঞ্জনটা বিকৃতি হয়ে গেছে। বা ধ্বনি বিপর্যন যেটা, সেটার আবার ওই ব্যঞ্জনটা বিকৃতি হবে না, ওখানে জাস্ট হবে কি, ব্যঞ্জনটা স্থান পরিবর্তন করতে হবে, সেম ব্যঞ্জনই থাকবে, বাট ব্যঞ্জনটা শুধু স্থান পরিবর্তন করতে হবে। যেমন এখানে পিচাস হয়ে গেল কি পিছাস। অথবা এখানে আমরা আরও উদাহরণ লিখতে পারি, যেমন আমি রিস্কা লিখলাম, তাই না? আবার এটাকে আমরা অনেকেই বলি কি, অনেকেই বলি রিক্সা, বলি না? কেউ বলে রিস্কা, আবার কেউ বলে রিক্সা। হ্যাঁ, বর্ণগুলো ঠিকই আছে, বাট বর্ণগুলো শুধু স্থান পরিবর্তন করেছে, সেটাকে আমরা বলেছি ধ্বনি বিপর্যয়। বিষমীভবন বলেছি দুটা সমবর্ণের একটা যদি পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হয় বিষমীভবন। আচ্ছা, এই প্রশ্নটা তাহলে ক্লিয়ার তো সবাই? 4টা ধ্বনি পরিবর্তনই সবাই ক্লিয়ার? কমেন্টস করে একটু জানাবেন, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী স্লাইডে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আচ্ছা, এরপরে তাহলে আমরা যাই। দেখেন 2 নম্বরে বলেছে কি, 2 নম্বরে বলেছে যে রাতি থেকে
রাতি থেকে সরি, এখানে আইজ এসেছে, আইজ হবে না, এটা হবে আচ্ছা, এটা রাতি থেকে এটা হবে রাইত। আর যদি এটা যদি আজি যদি থেকেই যায় তাহলে আমরা এখানে লিখতে পারবো আজি। মানে যদি আমরা আজি লিখি তাহলে লিখবো আইজ। আবার যদি আমরা রাতি লিখি তাহলে আমার সেখান থেকে লিখবো রাইত। মানে রাতি থেকে রাইত কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে এই যে দেখেন এখানে 4টা অপশন আছে, অন্তর্হতি, অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে যদি মানে এবার তাহলে আমরা এগুলো কোনটা কি, এগুলোর একটু যদি সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে কি হবে। যেমন রাতি থেকে রাইত, দেখেন আমি যখন রাতি বললাম, এই রাতি বলেছি, তখন দেখেন এখানে ইটা ছিল কোথায়? সবার শেষে। এই শেষের ইটা আমি মাঝে নিয়ে চলে আসলাম, অর্থাৎ পরের ইকার যদি আমি সামনে নিয়ে আসি, আগে নিয়ে আসি, তাহলে সেটাকে বলা হয় অপিনিহিতি। বুঝতে পেরেছেন? পরের ইকার আগে নিয়ে আসা সেটাকে বলা হয় অপিনিহিতি। আচ্ছা, বিষমী ভবনের আরও একটা উদাহরণ চেয়েছেন। ওই যে বিষমী ভবনের 2টা উদাহরণ তো বললামই। একটা বলেছি কি শরীর, সেখান থেকে আমরা একটা শরীর, সেখান থেকে বলেছি কি শরীর, এই 2টা। আরেকটা বলেছি লাল, সেখান থেকে আমরা হয়ে গেল কি নাল। ওকে, মানে 2টা সমবর্ণ থাকলে তার একটা পরিবর্তন করে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে বিষমী ভবন। আচ্ছা, এরপরে অপিনিহিতি যেটা বললাম, যে অপিনিহিতি পরের ইকারটা আগে উচ্চারণ হওয়া। ওকে, এরপরে যেটা হলো সেটা হলো যে তাহলে আমরা তো উত্তর পেয়ে গেলাম, তাই না? রাতি থেকে রাইত। আচ্ছা, এখানে আমরা আরও যদি উদাহরণ লিখি, দেখেন আজি লিখলাম, সেখান থেকে আমি লিখছি কি আইজ, অথবা আমি লিখলাম চারি, সেখান থেকে লিখছে কি চাইর। দেখেন প্রত্যেকটারই ইকার ছিল শেষে, বাট ওই ইকারটাকে আমি যদি আগে উচ্চারণ করি তাহলে সেটাই হলো অপিনিহিতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হলো অপিনিহিতির পরে এখন আমরা তো উত্তর পেয়ে গেছি, তাই বলে কি আমরা চলে যাব না। তাহলে আমরা দেখি অন্তর্হতি কোনটা। অন্তর্হতি হচ্ছে পদের মধ্য থেকে যদি একটা ব্যঞ্জন লোপ পেয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অন্তর্হতি। যেমন উদাহরণ আমি কি বলবো? উদাহরণ বলবো ফাল্গুন। ফাল্গুন থেকে আমি বলছি ফাগুন। দেখুন এখানে একটা ল ছিল, এখানে একটা ল ছিল, এই লটা কি আর এখানে আছে? এখানে নেই। তার মানে পদের মধ্য থেকে যদি একটা ব্যঞ্জন লোপ পেয়ে যায় তাহলেই সেটা হচ্ছে হলো অন্তর্হতি। অপিনিহিত বললামই। অসমীকরণ কোনটা? অসমীকরণ হচ্ছে যে যদি একই স্বরের পুনরাবৃত্তি হয়, ওই একই স্বরের পুনরাবৃত্তি লোপ করার জন্য আমরা মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তাহলে সেটাকে বলা হয় অসমীকরণ। উদাহরণ যেমন কি বলা হয়, যেমন ধরুন আপনি যদি টপ টপ বলেন তাহলে দেখুন একটু মাধুর্যতা কম, শুনতে একটু মাধুর্যপূর্ণ শোনায় না বা শ্রুতি মধুর শোনাচ্ছে না। কিন্তু যখন আপনি টপ টপ না বলে যদি বলেন টপা টপ, টপা টপ, দেখেন এখানে ছিল টপ টপ, দুইটাই কি ছিল? সম উচ্চারণ। ওকে, তো এই সম উচ্চারণের যে মানে একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য এখানে আমি কি বললাম? টপাটপ। এই যে একটা আকার নিয়ে আসলাম মাঝখানে, এই যে এই আকার নিয়ে আসা, এটাকেই বলা হয়, হ্যাঁ এটাকেই বলা হয়। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর কি ছিল? একজন বলেছেন যে আগের প্রশ্নের উত্তর, আচ্ছা আগে এটা শেষ করি তারপরে ওটা আবার রিভিউ করব, ঠিক আছে? এটা আবার রিভিউ করব, এটা আগে শেষ করে নেই। আচ্ছা, এরপরে যেটা বললাম, আচ্ছা এরপরে যেটা হয়েছে
সেটা হলো যে এই টপার মানে একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য মাঝখানে স্বরের আগমন ঘটাইলে সেটাকে বলা হয় অসমীকরণ। যেমন এটা যদি আমি আরও উদাহরণ যদি দেই, যেমন ধরেন আমি ধর ধর না লিখে যদি বলি ধরাধর, হ্যাঁ, অথবা ধরেন আমি এখানে চল চল না লিখে যদি বলি চলাচল, হ্যাঁ, যেটাই বলি না কেন, হ্যাঁ, এই যে মানে অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য এই যে মাঝখানে যদি স্বরের আগমন ঘটে তাহলে সেটাকে আমরা বলছি কি, সেটাকেই বলছি অসমীকরণ। আর অভিশ্রুতি কোনটা? অভিশ্রুতি হচ্ছে অভিশ্রুতি এই যে আমরা অপিনিহিতি যে বললাম না, যে আজি আইজ, হ্যাঁ, মানে পরের ইকারটা আগে উচ্চারণ করা, সেটাকে বলা হয় অপিনিহিতি। আর অভিশ্রুতি হচ্ছে কোনটা? যেমন ধরেন আপনি এখানে আমি বললাম কোরিয়া, কোরিয়া থেকে এখান থেকে যদি অপিনিহিতে আমি করি তাহলে হবে কি, অপিনিহিতে মানে কি পরের ইকারটা আগে উচ্চারণ করা, তার মানে এটা আমি বলতে পারি কি কৈরিয়া। আবার এই কৈরিয়া থেকে আমি বলতে পারি কি করে, তার মানে এই যে কোরিয়া থেকে হয়ে গেল কি অপিনিহিতি কৈরিয়া, সেখান থেকে হলো কি করে। এইটাকেই এই যে কৈরিয়া থেকে করে এইটাকেই বলা হচ্ছে অভিশ্রুতি। এটাকেই কি বলা হচ্ছে? অভিশ্রুতি। বুঝতে পেরেছেন? এখানেও তাহলে আমাদের 4টা হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছিল অন্তর্হতি কোনটা? অন্তর্হতি হচ্ছে যে পদের মধ্যে যদি একটা ব্যঞ্জন লোপ করে ফেলি তাহলে সেটা অন্তর্হতি। যেমন আমরা ফাল্গুন থেকে ফাগুন বললাম, লকে লোপ করে ফেলেছি, এটাকেই বলা হচ্ছে অন্তর্হতি। আবার অপিনিহিতি কোনটা? পরের ইকারটা আগে উচ্চারণ হওয়া, সেটাকেই বলা হচ্ছে অপিনিহিতি। যেমন আমরা আজি থেকে আইজ বললাম, রাতি থেকে রাইত বললাম, চারি থেকে চাইর বললাম, হ্যাঁ। এরপরে অসমীকরণ কোনটা? অসমীকরণ হলো একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য মাঝখানে যদি একটা স্বরের আগমন ঘটে তাহলে সেটা অসমীকরণ। যেমন কি বলা হচ্ছে? টপ টপ না বলে আমরা বলছি টপাটপ, ওকে। চল চল না বলে আমরা বলছি চলাচল, ধর ধর না বলে আমরা বলছি ধরাধর, যাতে একটু ভালো শোনায়, এই জন্য এটাকে বলা হচ্ছে অসমীকরণ। আর অভিশ্রুতি কোনটা কি বললাম? অভিশ্রুতি মানে ধরুন কোরিয়া, এই কোরিয়া থেকে অভিশ্রুতির মাধ্যমে অপিনিহিতির মাধ্যমে হলো কৈরিয়া, সেখান থেকে আবার শর্ট করে হয়ে গেল করে। এই যে বিপর্যস্ত কিছু বর্ণ, এই বর্ণগুলোর জন্যই এটাকে বলা হচ্ছে অপিনিহিতি। আপনারা একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কোশ্চেনগুলো সমাধান করতে যাচ্ছি, আপনাকে কিন্তু পরীক্ষার খাতায় বলবে না যে অপিনিহিতি কাকে বলে, অন্তর্হতি কাকে বলে, এগুলো লেখেন। আপনাকে জাস্ট শুধু বের করতে হবে। সুতরাং আপনি ওই কাকে বলে এইগুলো এত বেশি একেবারে শব্দে শব্দে মনে রাখার কোনো দরকার নেই। ওইটাকে শুধু কি করবেন, টেকনিক্যালি কৌশলী কোনো একটা শব্দ দিয়ে, কোনো একটা টেকনিক দিয়ে মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছেন এখানে যে আগের উত্তরটা কি হবে। আগের উত্তরটা দেখেন, বলেছে কি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটাকে কি বলে? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকে কি বলে? উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। উত্তর কি? উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। এইটা গ, ধ্বনি বিপর্যয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, কেন এটা ধ্বনি বিপর্যয়? বললাম তো দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। যদি পরস্পর পরিবর্তন কি রকম হয়েছে, যেমন এই যে বললাম রিস্কা থেকে হয়ে গেল কি রিক্সা, ওকে। আবার ধরুন এখানে বাক্স, হ্যাঁ, এখান থেকে হয়ে গেল কি বাস্ক। দেখেন এখানেও কিন্তু দন্তস্ব আছে, এখানে ক আছে, আবার এখানেও দন্তস্ব আছে, এখানেও ক আছে, শুধু হয়েছে কি স্থানটা পরিবর্তন করেছে। তাহলে এইটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আবার বিকৃতি কোনটা? বিকৃতি মানে বিকৃতি হচ্ছে এই শুধু ধ্বনিগুলা বর্ণগুলো তার স্থান পরিবর্তন করবে না, একদম একেবারে পরিবর্তনই হয়ে যাবে। যেমন পরিবর্তন কীরকম? যেমন ওই যে বললাম যে কপাট, সেখান থেকে পরিবর্তনই হয়ে গেছে কি কবাট। এখানে প ছিল, এখানে আর প নেই, হয়ে গেছে ব।
বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে একটু জানাবেন যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তারপরে আসি। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন, এরপরে আমরা পরবর্তীতে যাব। ওকে? আচ্ছা, 1 তো হয়ে গেল, 2 হয়ে গেল। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখেন, বলেছে নিচের কোনটি পরাগত স্বরসঙ্গতি? নিচের কোনটি পরাগত স্বরসঙ্গতি? আচ্ছা, পরাগত স্বরসঙ্গতি কাকে বলে? পরাগত স্বরসঙ্গতি হচ্ছে যে একটা স্বরের পরিবর্তনে, একটা স্বরের প্রভাবে আর একটা স্বরের পরিবর্তন হয়, এটাকেই বলা হয় স্বরসঙ্গতি। কি আবার বলি, একটা স্বরের প্রভাবে আর একটা স্বরের পরিবর্তন হয়, এটাকেই বলা হয় স্বরসঙ্গতি। তাহলে এবারে আমরা স্বরসঙ্গতিটা কি রকম? স্বরসঙ্গতির 4টা প্রকার আছে। কয়টা প্রকার বলেছি? স্বরসঙ্গতির প্রকার আছে, স্বরসঙ্গতির প্রকার আছে 4টা। স্বরসঙ্গতির প্রকার আছে কয়টা? 4 প্রকার। 4 প্রকার স্বরসঙ্গতির 4 প্রকার। কি কি? তার একটা হলো 4টার মধ্যে এই একটা হলো, এইটাকে বলা হয় প্রগত। হ্যাঁ, আবার এই যে এইটাকে বলা হয় পরাগত, আবার এইটাকে বলা হয় মধ্যগত, আবার এইটাকে বলা হয় অনন্য। কেন বলা হয় এবার আমরা একটু আলোচনায় যাই। আলোচনায় কিরকম? যেমন দেখুন, প্রথমেই বলেছি স্বরসঙ্গতি কি? স্বরসঙ্গতি বলেছি যে একটা স্বরের প্রভাবে আর একটা স্বরের পরিবর্তন হওয়া। এখন যদি আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের পরিবর্তন হয় তাহলে সেটা হলো প্রগত। যদি অন্তঃস্বরের কারণে আদি স্বরের পরিবর্তন হয় তাহলে সেটা পরাগত। আবার যদি আদি এবং অন্তঃস্বর ঠিকই থাকে, বা মাঝের যে স্বরটা সেটা পরিবর্তন হয় তাহলে সেটা হলো মধ্যগত। আবার অন্ত আদি দুটোর কোনোটাই ঠিক নেই, দুটোই পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় অনন্য। এবার আমরা একটু উদাহরণে যাই। দেখেন এখানে বলেছে কি? এখানে বলেছে মূলা, এখানে হয়ে গেল কি? মূল। আমি সংজ্ঞায় কি বলেছি? বলেছে কি যে আদি স্বরের কারণে আদি স্বর, এই আদি স্বরের কারণে অন্তঃস্বরের পরিবর্তন, অন্তঃস্বর, এই অন্তঃস্বরের পরিবর্তন, অন্তঃস্বরের পরিবর্তন। দেখেন আদি স্বর মানে, আদি মানে হলো শুরু বা প্রথম, ঠিক আছে? আর অন্ত মানে কি? শেষ। মানে শুরুর স্বরের প্রভাবে যদি শেষের স্বরটা পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলছি আদি স্বর, সেটাকে বলছি আমরা প্রগত স্বরসঙ্গতি। এবার আমরা একটু দেখি। দেখুন এখানে মূলা, এই মু দেখেন ঠিক আছে, এখানেও মু ঠিক আছে, এখানেও মু ঠিক আছে, বাট এখানে কি ছিল? লা। এখানে হয়ে গেল কি? লো। বোঝা গেল? তার মানে প্রথম যে স্বর অর্থাৎ আদি স্বর মু, মু ঠিকই আছে, কিন্তু ওখানে লা হয়ে গেল লো, অন্তঃস্বরটা পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। আবার পরাগত স্বরসঙ্গতি কোনটা? পরাগত স্বরসঙ্গতি যেটা অন্তঃস্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন হবে। দেখেন এই যে এখানে দেখেন অন্তঃস্বর দিশি, এখানেও দেখেন অন্তঃস্বর কি? দিশি। দুটো স্বর একই ঠিকই আছে, ঠিক আছে না? তো দুটো স্বর ঠিক আছে বটে, কিন্তু এই অন্তঃস্বরটার কারণে আদি স্বর যেটা শুরুর যে স্বর সেটা পরিবর্তন হয়ে গেছে। দে ছিল, সেখান থেকে হয়ে গেল কি? দি। এটাকে বলা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। মানে অন্তঃস্বরের প্রভাবে যদি আদি স্বরে পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলছি কি? পরাগত স্বরসঙ্গতি। আবার যদি আদি এবং অন্তঃস্বর দুটোই ঠিক থাকবে কিন্তু দুটোর প্রভাবে মাঝখানের স্বরটার পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতিটা উদাহরণ যেমন দেখেন এখানে বি, আবার এখানেও বি ঠিকই আছে আদি স্বর, এখানেও অন্তঃস্বর টি, এখানেও অন্তঃস্বর টি ঠিকই আছে, বাট এখানে দেখেন এই যে লা, এখানে হয়ে গেল কি? লি। তার মানে পরিবর্তনটা কোথায়? লাতে। মাঝখানের যে স্বরের পরিবর্তন সেটা মধ্যগত স্বরসঙ্গতি। আবার অনন্য স্বরসঙ্গতি কোনটা?
দুটো স্বরের প্রভাবেই দুটো স্বরেরই পরিবর্তন। কীরকম? যেমন দেখেন, এখানে ছিল মু, এখানে হয়ে গেল, এখানে ছিল মো, এখানে হয়ে গেল মু। আবার এখানে ছিল যা, এখানে হয়ে গেল জু। মানে এখানে মুটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে কি মু, পরিবর্তন হয়ে গেছে। আবার এখানে যাটা হয়ে গেছে কি জো, মানে মোজা এখান থেকে হয়ে গেল কি মুজো। বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার? তাহলে স্বরসঙ্গতি কি বলেছি? স্বরসঙ্গতি বলেছি যে একটা স্বরের প্রভাবে আরেকটা স্বরের পরিবর্তন হলে সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির 4টা প্রকার বলেছি। একটা বলেছি প্রগত, একটা বলেছি পরাগত, একটা বলেছি মধ্যগত, একটা বলেছি অনন্য। প্রগত বলেছি যে আদি স্বরের কারণে অন্তঃস্বরের পরিবর্তন, যেমন মূলা থেকে মূলো। আবার পরাগত স্বরসঙ্গতি বলেছি অন্তঃস্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন, যেমন বলেছি দেশি থেকে হয়ে গেল দিশি। আবার মধ্যগত স্বরসঙ্গতি বলেছি আদি এবং অন্তঃস্বর ঠিকই থাকবে বটে, বাট মাঝখানের যে স্বরটা সেটা পরিবর্তন হয়ে যাবে। বিলাতি থেকে হয়ে গেল বিলিতি, সেটা হলো মধ্যগত স্বরসঙ্গতি। আর অনন্য স্বরসঙ্গতি কোনটা বলেছি যে দুটোই আদি স্বর এবং অন্তঃস্বর দুটোই পরিবর্তন হয়ে যাবে। যেমন এখান থেকে মো যা, মো হয়ে গেল মু, যা হয়ে গেল জো, মো যা থেকে হয়ে গেল মুজো। বুঝতে পেরেছেন সবাই? এই অংশটুকু ক্লিয়ার? আচ্ছা, এই অংশটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা একটু জানাবেন। আচ্ছা, মাসফিয়া জাহান বলেছেন ক্লিয়ার। মীরা ইসলাম বলেছেন পরাগত স্বরসঙ্গতি দেশি থেকে দিশি গুড হয়েছে। সাফায়েত আহমেদ সম্রাট বলেছেন ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডটাই চলে যাই, ঠিক আছে? এরপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলেছে দেখেন, বলেছে, প্রশ্ন করেছি যে প্রেম থেকে প্রেম, প্রেম থেকে প্রেম কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখেন, এখানে ছিল প্রেম, হয়ে গেল কি প্রেম। তার মানে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে অপশন আছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, ঠিক আছে? তাহলে আদি স্বরাগম কোনটাকে বলে, মধ্য স্বরাগম কোনটাকে বলে, অন্ত স্বরাগম কোনটাকে বলে, এটা আগে একটু কথা বলি, তারপরে আমরা দেখব যে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন। ওকে, আচ্ছা দেখেন আদি স্বরাগম কোনটা? আদি স্বরাগম হচ্ছে আদি স্বরাগম কোনটা? আদি স্বরাগম হচ্ছে, ধরেন আপনি একটা কথা বলতেন, যেমন আমরা বলি না, আমরা বলি স্কুল, হ্যাঁ, কিন্তু লেখার সময় লিখি কিভাবে লিখি? এভাবে লেখা লিখি স্কুল, কিন্তু বলার সময় বলি হলো স্কুল, বলি তো। আবার ধরেন আমরা স্টেশন এভাবে লিখি, তাই না? আবার যখন বলি তখন বলি কি স্টেশন, স্টেশন এভাবে বলি না? তাহলে আদি স্বর হচ্ছে যে কোনো ধ্বনি উচ্চারণ করার সময় যদি আমরা শব্দের আদিতে একটা স্বরের আগমন ঘটে বা শব্দের শুরুতে একটা স্বর নিয়ে আসি, তাহলে সেটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্কুল থেকে আমি স্কুল লিখলাম, এই যে দেখেন এখানে একটা রস্বইকার আছে, এই স্বরটাকে আমি নতুন করে নিয়ে এসেছি। আবার এখানেও দেখেন, এখানেও স্টেশন থেকে হয়ে গেল কি স্টেশন, একটা রস্বইকার নিয়ে এসেছি শুরুতে, এই জন্য এটাকে বলা হয় আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি মানেই তো প্রথম, আদি মানেই তো শুরু, তার মানে শুরুতেই একটা স্বরের যখন আমি আগমন ঘটিয়েছি ওটা হলো আদি স্বরাগম। আবার মধ্য স্বরাগম কোনটা? মধ্য স্বরাগম হচ্ছে মধ্য স্বরাগম, তাহলে ওই যে আদিতে স্বর নিয়ে আসলাম মানেই আদি স্বরাগম, তাহলে মধ্যে একটা স্বর নিয়ে আসবো মানেই হচ্ছে সেটা মধ্য স্বরাগম। তাহলে এবার দেখি মধ্য স্বরাগম নিয়ে আসি, যেমন আমি বললাম দেখেন স্রেফ, সেখান থেকে আমি বলতে পারি কি, বলতে পারি উচ্চারণ করার সময় বলি কি সেরেফ। আবার আমরা উচ্চারণ করি দেখেন ফিল্ম, এভাবে উচ্চারণ করি, এখান থেকে আবার বলি কি, বলতে পারি ফিল্ম।
হ্যাঁ, এই যে দেখেন মাঝখানে একটা স্বরের আগমন ঘটতেছে, এই যে রস্বইকার কি এখানে ছিল? দেখেন তো এখানে কি কোথাও রস্বইকার আছে? নেই, কিন্তু এখানে একটা রস্বইকারের আগমন ঘটে গেছে। এখানে কোথাও দেখেন তো এই যে এই একারটার যে আগমন ঘটাইলাম, এখানে কোথাও কি একার আছে? নেই, এখানে একারটা ঘটিয়েছি। তার মানে মাঝে একটা স্বরের যদি আগমন ঘটে, অথবা আমরা এভাবে প্রীতি লিখলাম, সেখান থেকে আবার লিখতেছি হলো পিরিতি। হ্যাঁ, তার মানে এই পি ঠিকই আছে, টি ঠিকই আছে, এই রও তো এখানে ঠিকই আছে, বাট রর সঙ্গে তো একটা রস্বইকার ছিল না, সেই রস্বইকারটা এখানে নিয়ে আসলাম। তাহলে এটাকেই বলা হচ্ছে মধ্য স্বরাগম, মাঝখানে একটা স্বরের আগমন ঘটেছে। এখন এখানে যদি আপনি থেমে যান তাহলে মুশকিল ব্যাপার। মধ্য স্বরাগম থেকেই পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, বারবার না, এটা হাজারবার প্রশ্ন অলরেডি এসেছেও, বারংবারই আসে। কিন্তু প্রশ্নটা আসে কি করে? প্রশ্নটা আসে যে মধ্য স্বরাগমকে আরও দুটো শব্দে বলা হয়। হ্যাঁ, সেই শব্দ দুটো কি? একটা হচ্ছে বিপ্রকর্ষ, একটা কি বিপ্রকর্ষ, আবার ওইটাকে বলা হয় স্বরভক্তি। ওইটাকে কি বলা হয়? স্বরভক্তিও বলা হয়, আবার বলা হয় বিপ্রকর্ষ। এখন আপনার যদি মধ্য স্বরাগম বলেন, আপনি তো এটা সহজ কথা যে স্বরাগম আদি স্বরাগম, আদিতে স্বর আসবে, মধ্য স্বরাগম মধ্যে স্বরের আগমন ঘটবে, অন্ত স্বরাগম মানে শেষে স্বরের আগমন ঘটবে। এটা তো আপনি জানার কথাই বা সহজভাবে জানেনই। কিন্তু এই জন্যই যারা প্রশ্ন করে তারা মধ্য স্বরাগম থেকে প্রশ্ন করে, বাট মধ্য স্বরাগম ওনারা অপশনে দেন না, ওনারা অপশন দেন বিপ্রকর্ষ অথবা দেন স্বরভক্তি। তার মানে যেটাই মধ্য স্বরাগম ওইটাই বিপ্রকর্ষ, ওইটাই স্বরভক্তি। ঠিক আছে? আচ্ছা, অন্তঃস্বরাগম কি? এতক্ষণে আপনারা অলরেডি জেনেই গেছেন যে অন্তঃস্বরাগম তাহলে কি হবে। অন্তঃস্বরাগম মানে কি? তার মানে আদিতে নিয়ে আসলাম আদি, মাঝখানে স্বরের আগমন মধ্য, তাহলে শেষে যদি স্বরের আগমন ঘটে তাহলে সেটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে অন্তঃস্বরাগম। যেমন ধরেন আমি আশ, সেখান থেকে বলতে পারি কি? আশা। ওকে, আবার ধরেন আমি এখানে বলতে পারি বেঞ্চ, সেখান থেকে আবার বলতে পারি কি? বেঞ্চি। এই যে মাঝখানে যে শেষে যে একটা স্বরের, এখানে যদিও বেঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মাঝে বসেছে ইকারটা, কিন্তু আসলে এটা মাঝে বসেনি, মাঝে এখানে দেখতে মাঝে বসলেও এটার উচ্চারণ কিন্তু শেষে হয়, বেঞ্চ, বেঞ্চি, দেখেন শেষে উচ্চারণ হচ্ছে, যার কারণে এটাকে বলা হয় শেষের একটা স্বরের আগমন ঘটেছে। অথবা আপনি ধরেন এখানে সত্য, সেখান থেকে বলতে পারে কি? সত্যি। তার মানে এই যে শেষে যে স্বরের আগমন ঘটেছে এটাকেই বলা হয় অন্তঃস্বরাগম। তাহলে বুঝতে পেরেছেন তো স্বরাগম? তাহলে ক্লিয়ার সবার? আচ্ছা, স্বরাগম যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এর পরেরটায় চলে যাব। আচ্ছা, ঠিক একইভাবে 4 নম্বর অপশনটা নিয়েও একটু কথা বলি। সেটা বলেছে হলো সম্প্রকর্ষ। কি বলেছে? সম্প্রকর্ষ, তাই না? তো সম্প্রকর্ষটা নিয়েও একটু কথা বলি। সম্প্রকর্ষ কি? সম্প্রকর্ষর আরেকটা নাম, সেটা হচ্ছে হলো স্বরলোপ। কি? স্বরলোপ। তার মানে স্বরলোপেরও তাহলে ওইরকম একটা প্রকার আছে। হ্যাঁ, তার মানে স্বরলোপেরও 3টা প্রকার আছে। একটা হলো আদি স্বরলোপ, আদি স্বরলোপ, এরপরে হচ্ছে হলো মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ, এরপরে হচ্ছে হলো অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ। দেখেন ওই মানে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম যেমন বলেছি, এখন আমরা বলছি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। তাহলে ওখানে যেমন বলেছি যে শব্দের আদিতে স্বরের আগমন ঘটলেই সেটা আদি স্বরাগম, এখানে তাহলে আমরা ওই একই কথাই বলবো যে শব্দের আদিতে যদি স্বরের লোপ হয় তাহলে সেটা হচ্ছিল আদি স্বরলোপ। উদাহরণ যেমন আমরা বলবো কি? যেমন আমরা বলতে পারি অলাবু। হ্যাঁ, এখানে আমরা ওই অলাবু, এখান থেকে বলতে পারি কি? লাবু, সেখান থেকে আবার বলবো কি? লাউ। দেখেন এই যে এখানে স্বরও ছিল, এক শেষে লাউয়ে গিয়ে কি আর আছে? স্বরের আদি স্বরের লোপ পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় আদি স্বরলোপ। ঠিক আছে? আবার মধ্য স্বরলোপ কোনটা? যেমন ধরেন আমরা এখানে বললাম কি? সুবর্ণ, সেখান থেকে হয়ে গেল কি? সেখান থেকে যদি আমরা স্বর্ণ লিখি, স্বর্ণ লিখি, তাহলে দেখেন তো এই যে সুবর্ণ, হ্যাঁ, এই সু রস্বকার কি আছে? নাই, মাঝখানে স্বরটাই বা কি হয়ে গেছে?
লোপ পেয়ে গেছে। আবার অন্ত স্বরলোপ কোনটা? ওই যে যে আপনারা লিখলেন মানে আশ থেকে লিখলেন আশা, তাহলে ওইটাই উল্টে দিবেন তাহলেই তো হয়ে গেল। যেমন আশা, এখান থেকে আমরা বলবো কি আশ, ওকে। অথবা আপনি বেঞ্চি, সেখান থেকে দিব কি বেঞ্চ, ওকে। অথবা ধরেন আপনি, অথবা ধরুন আপনি ওই যে সত্যি যে লিখলাম না, সত্যি লিখেছিলাম, সেখান থেকে আমি লিখবো কি সত্য। তার মানে এই যে ইটা লোপ, এই যে এখানে আটা লোপ, এখানেও ইটা লোপ, শেষ থেকে লোপ পেয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সম্প্রকর্ষ, অথবা বলা হচ্ছে স্বরলোপ, অন্ত স্বরলোপ শেষ থেকে। তাহলে সম্প্রকর্ষ বা স্বরলোপ কোনটা? হ্যাঁ, আদি যদি স্বরলোপ হয় তাহলে আদি স্বরলোপ, মাঝখান থেকে স্বরের লোপ হলে মধ্য স্বরলোপ, আর শেষ থেকে স্বর লোপ হলে তাহলে সেটাকে বলা হচ্ছে অন্ত স্বরলোপ। ক্লিয়ার সবাই? এটা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে এবার দেখুন তো তাহলে উত্তর পারেন কিনা সবাই। প্রেম থেকে প্রেম কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এবার দেখুন তো তাহলে উত্তর পারেন কিনা, একটু কমেন্টস করে জানান দেখি হয় কিনা। আচ্ছা, মাসফিয়া জান বলেছেন খ, সাপায়েত আহমেদ সম্রাট বলেছেন খ মধ্য স্বরাগম। গুড। মধ্য স্বরাগমের আরও দুটো নাম বলেছি আমি, সেই দুটো নামও একটু মনে রাখতে হবে, ওই দুটোই পরীক্ষাতে আসে। একটা বলেছি বিপ্রকর্ষ, আর একটা বলেছি স্বরভক্তি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তাহলে পরেরটায় চলে যাই, ওকে। পরের প্রশ্নে কি বলেছে দেখেন, পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি পরাগত সমীভবনের দৃষ্টান্ত? নিচের কোনটি পরাগত সমীভবনের দৃষ্টান্ত? ঠিক আছে, তাহলে এখন আমরা একটু সমীভবন কি সেটা একটু দেখি। সমীভবন ওই যে তখন একবার বললাম কি স্বরসঙ্গীতে বললাম যে একটা স্বরের প্রভাবে আরেকটা স্বরের পরিবর্তন হওয়া, আর এখানে ঠিক তার উল্টো, একটা ব্যঞ্জনের কারণে বা একটা ব্যঞ্জনের প্রভাবে আরেকটা ব্যঞ্জনের যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলছি সমীভবন। হ্যাঁ, তাহলে কি রকম? যেমন দেখুন, সমীভবনও আবার তিনটা প্রকার আছে। একটা আছে হলো প্রগত, একটা আছে পরাগত, আর একটা আছে অনন্য। তাহলে প্রগত কোনটা? প্রগত সমীভবন, ঠিক আছে? প্রগত সমীভবন কোনটা? যেমন প্রথম স্বরের কারণে অথবা আদি স্বরের প্রভাবে, এখানে স্বর না, আদি ব্যঞ্জন মানে শব্দের আদি ব্যঞ্জনের প্রভাবে যদি অন্ত ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাহলে সেটা হলো প্রগত সমীভবন, ঠিক আছে? ঠিক একইভাবে যদি পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে পরাগত। আবার দুটোর কারণেই যদি দুটাই পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে অনন্য, ওকে। এবার তাহলে একটু দেখি কিভাবে হচ্ছে প্রগত সমীভবন। এখন এই যে দেখেন, এখানে চক্র, এখান থেকে হয়ে গেল কি চক্ক, এখানে চ, এখানেও চ, ঠিকই আছে। এখানে ক, এরপরে র ছিল, কিন্তু এখানে হয়ে গেল কি ক, চক্ক। তার মানে প্রথম স্বর ঠিকই আছে কিন্তু শেষ স্বরের পরিবর্তন হয়ে গেছে, এজন্য এটাকে বলা হচ্ছে প্রগত সমীভবন। আবার পরবর্তী ধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে পরাগত। যেমন দেখেন পরবর্তী ধ্বনি, যেমন দেখেন এখানে জন্য, আবার এখানেও দেখেন জন্য, দুটো জন্যই শেষের যে ধ্বনি সেক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু এখানে দেখেন তৎ, এখানে হয়ে গেছে কি তজ, মানে শেষটা ঠিক, পরবর্তী ধ্বনি ঠিকই আছে, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হলে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে পরাগত সমীভবন, ওকে। বুঝতে পেরেছেন তো? তাহলে এখানে তৎ হয়ে যাচ্ছে তৎজন্য। আবার এখানে দেখেন, এরপরে দেখেন এই যে বিদ্যা, এখানে দেখেন এই বিদ্যা, এখানে হয়ে গেল কি বিদ্যা, মানে উভয়ের পরিবর্তন হলেই তখন সেটাকে বলা হচ্ছে অনন্য সমীভবন। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে এখানে যে আরেকটা অপশন আছে মিলামিশা থেকে মিলামাশা, এটা হচ্ছিল চলিত স্বরসঙ্গতি। এটা চলিত স্বরসঙ্গতি, ঠিক আছে। স্বরসঙ্গতির ওই যে শুরুতে যে পড়িয়েছিলাম প্রগত, পরাগত, মধ্যগত এবং অনন্য, ওখানে আরেকটা ছিল চলিত বাংলায় যে স্বরসঙ্গতি, সেই চলিত বাংলা স্বরসঙ্গতি হচ্ছিল মিলামিশা। ওকে, আচ্ছা, আরশিয়া আহরিন বলেছেন খ। তাহলে এখানে নিচের কোনটি পরাগত সমীভবন? তাহলে উত্তর হচ্ছে, আমরা উত্তর পেয়ে গেছি কি? উত্তর পেয়ে গেছি খ। কেন খ? কারণ পরবর্তী ধ্বনি ঠিকই থাকবে, পরবর্তী ধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয় তাহলেই সেটা হচ্ছে হলো পরাগত সমীভবন। আবার যদি পূর্ববর্তী ধ্বনির কারণে পরবর্তী ধ্বনি পরিবর্তন হয় সেটা আবার হয়ে যাবে কি? প্রগত। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা, একটু জানাবেন যে ক্লিয়ার হচ্ছেন কি না। ক্লিয়ার হলে তাহলে আমাদের পরবর্তী যে স্লাইডগুলো সেগুলোতে যাওয়া একটু সহজ হবে এবং আমরা খুব দ্রুততার সঙ্গে একটু যেতে চাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তার পরের স্লাইডে। পরের স্লাইডে এবার দেখেন, এবারে আমি এগুলোর একটা ব্যাখ্যা দিয়েছি, আপনারা একটু মন দিয়ে দেখেন, এটা একবার পড়েন তাহলে মনে থাকবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন আজি আইজ, হ্যাঁ আজি আইজ, এটা অপিনিহিতি। কেন বলেছি অপিনিহিতি? ওই জন্যই বলেছি যে পরের ইকারটা যদি আগে উচ্চারণ হয় তাহলে সেটাকে বলেছে অপিনিহিতি, যেটা ইংরেজিতে আবার বলা হচ্ছে অ্যাপেনথেসিস। ওকে, অ্যাপেনথেসিস। এখন যখন পিএইচসি প্রশ্ন করতেছে তখন এটাকে ওরা আবার পাশে ইংরেজিগুলো অনেক সময় দিয়ে দেয়, যার কারণে আমিও ইংরেজিগুলো লিখেই দিয়েছি অ্যাপেনথেসিস, অপিনিহিতি। ওকে, এরপরে অপিনিহিতি বলেছি, অ্যাপেনথেসিস মানে আজি থেকে আইজ, আবার টপ থেকে টপ অসমীকরণ, মানে দুটা একই স্বরের পুনরাবৃত্তি রূপ করার জন্য এই যে মাঝখানে স্বরের আগমন ঘটলে তখন সেটা হয় অসমীকরণ, যেটার ইংরেজি হচ্ছিল ডিসিমিলেশন। আবার দুটা সমবর্ণ, এই যে দুটা সমবর্ণ, দুইটাই র, সেখান থেকে দুটা সমবর্ণের একটা যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে সেটাকে বলা হচ্ছে বিষমীভবন। যেমন শরীর, দুইটাই রয়, একটা পরিবর্তন করে দিলাম, এইটারও ইংরেজি হচ্ছিল ডিসিমিলেশন। আবার এই যে দেখেন রিক্সা থেকে রিস্কা, ওই যে বলেছিলাম ধ্বনি বিপর্যয়, মনে আছে যে ধ্বনিগুলো ঠিকই থাকবে, শুধু তার অবস্থান পরিবর্তন করবে, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। বাট যদি দুটো ব্যঞ্জনের একটা যদি বিকৃত হয়ে অন্য একটা ব্যঞ্জন এসে যায় তখন সেটা আবার বলেছি ব্যঞ্জন বিকৃতি। যেমন এই যে কপাট, হ্যাঁ কবাট থেকে এসেছে কপাট। হ্যাঁ, আচ্ছা, ধ্বনি বিপর্যয়ের এটার ইংরেজি হলো ম্যাথাথেসিস। আর কবাট ব্যঞ্জন বিকৃতির এটার ইংরেজি লিখি নাই, বড় দিদি থেকে বরদা, এটা ব্যঞ্জনচ্যুতি, এটাও খুবই সহজ, এটার ইংরেজিও লিখি নেই। কেন লিখি নেই? কারণ এটা ইংরেজি আমাদের 9-10-এর যে ব্যাকরণ বইটা আছে সেখানে নেই। যেহেতু নেই সেহেতু আমাদের আর প্যারা নেওয়ারও দরকার নেই, যেগুলো আছে ওইগুলোই পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে দেখেন পাকা থেকে পাক্কা, এটাকে বলেছি দ্বিত্ব ব্যঞ্জন। কেন বলেছি? এটা হলো জোর দেওয়া। হ্যাঁ, যখন আপনি কোনো কথা বলতে গিয়ে যদি অতিরিক্ত জোর দেন তখন সেটা হয়ে যায় দ্বিত্ব ব্যঞ্জন। যেমন আপনি যে বলেন পাকা, হ্যাঁ আমি পাকা আম বললে একটু শোনা যায় যে পাকাই তো, কিন্তু যখন আমি বলি পাক্কা, হ্যাঁ তখন মানে খুব বেশি পাকা। পাকা শয়তান একটু কম শয়তান আর কি, কিন্তু যখন বলি আমি পাক্কা শয়তান তার মানে কি মাশাল্লাহ একদম খুব জোর দিয়ে বলা যায় যে ও ভালো মতোই শয়তান আছে, ঠিক আছে। আবার যখন আমি বলি সকাল, হ্যাঁ মানে সকালে উঠো, সকালে উঠো মানে সকালে তাহলে উঠো, কোনো রকম এক সকাল একটা উঠলেই হলো। কিন্তু সকাল থেকে যখন আমি বলি সকাল সকাল উঠো মানে জোর দিয়েছি, সকাল সকাল উঠো মানে একদম খুব সকালে উঠো, ঠিক আছে। তার মানে জোর দেওয়ার জন্য যদি আমরা যে ব্যঞ্জনগুলো নিয়ে আসি সেটাকে বলা হচ্ছে হলো দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনের আচ্ছা, এরপরে ফাল্গুন, ফাগুন তো বলেইছি যে পদের মধ্যে একটা ব্যঞ্জনের লোপ পেলে, যেমন আমরা এই যে ফাল্গুনের ফাল্গুন, এখানে লটা এখানে আর নেই, একদমই লোপ করে ফেলেছি। আর কোরিয়া থেকে কইরিয়া করে এটাকে বলেছি অভিশ্রুতি, ঠিক আছে। এই অংশটা তো সবাই বুঝতেই পেরেছেন তাই না? ক্লিয়ার সবাই? আচ্ছা, মীরা ইসলাম বলেছেন সবগুলোই মনে রাখা যাবে কিনা। আসলে সবগুলোই মনে রাখা যাবে কিনা
আসলেই মনে রাখা যাবে। কি করে যাবে? আপনি করবেন কি, আপনি এই যে এইগুলো তো যদি আপনি বইয়ে পড়তে যান তাহলে আপনাকে 4-5 পেজ পড়তে হবে, কিন্তু আপনার তো 4-5 পেজ পড়ার দরকার নেই। আপনি শুধু 12টা শব্দ মনে রাখবেন। দেখেন এই যে এই শব্দগুলো যা শুধু মনে রাখবেন, এই যে আজি, টপাটপ, শরীর, রিক্সা, কবাট, বড় দিদি, পাক্কা, ফাল্গুন, কোরিয়া। দেখেন আমি এখানে 9টা মাত্র শব্দ লিখেছি। তো 9টা শব্দ আপনি যদি একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে কি আর এমন অসুবিধা আছে বলেন? আপনাকে এটা একটু রিকল করতে হবে। হ্যাঁ, পড়া যতটা না টেবিলে বসে পড়বেন এর থেকে বেশি টেবিলের বাইরে পড়তে হবে, ঠিক আছে? আরেকটা হলো পড়া জাবর কাটতে হবে, বারবারই পড়া রিকল করা, যেটাকে ইংরেজিতে বলে সহজ ভাষায় রিকল করতে হবে। আপনি মাঠে বাটে ঘাটে যেখানে ঘুরেন ফিরেন, যেখানেই থাকেন, বাসে বসে আছেন অথবা এক জায়গায় বসে আছেন আড্ডা দিচ্ছেন, অথবা খাবার পরে টিভি দেখছেন, হ্যাঁ হঠাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের একটা উইকেট পড়ে গেল, ঠিক আছে? এখন মাঝখানে বসে যদি আপনি এই যে 12 থেকে 13টা শব্দ মনে করেন, অথবা হাতের পাশেই যদি একটা কলম থাকে চট করে যদি 10-12টা শব্দ লেখেন, আপনার কোনো ক্ষতি কিন্তু নেই। বাট আপনি লিখতে পারলে তখন এটা আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে গেল, আপনাকে আর কখনো পড়তে হবে না। এইভাবে যখন আপনি পড়বেন, সমস্ত জিনিসগুলো যখন আপনার মাথায় সেট হয়ে যাবে, একটা সময় গিয়ে দেখবেন আপনার আর পড়ার কিছুই থাকছে না, সব কিছুই পারবেন। ওই যে দেখবেন অনেকেই যে পড়াশোনা করে না, অথবা অনেক অল্প পড়াশোনা করে, কম পড়াশোনা করে, কিন্তু দেখবেন মানে সবার আগে ক্যাডার হয়ে যাচ্ছে, সবার আগে চাকরি পেয়ে যাচ্ছে, ভালো ভালো রেজাল্ট করছে, তখন বন্ধুরা বলে তোকে তো পড়তেই দেখি না, তারপরেও আবার কেমনে কেমনে হয়। হ্যাঁ, কিন্তু ওই যে হয় ওইভাবে, কারণ ও পড়াটা যতটা না টেবিলে পড়ে তার থেকে বেশি টেবিলের বাইরে পড়ে, পড়া জাবর কাটে, একবার যেটা পড়ে সেটা আর কখনো ভুলে যায় না। বুঝতে পেরেছেন? যদি এই যে এইভাবে যদি পড়েন তাহলেই মনে রাখা যাবে। হ্যাঁ, আপনার যেন কষ্ট না হয়, এই জন্যই তো আমি এই যে কষ্ট করে মাত্র 9টা শব্দই লিখেছি। আমি তো চাইলে আরো অনেকগুলো শব্দ লিখতে পারতাম, তাই না? এগুলোর কি শুধুই 9টা উদাহরণ আছে? 9টা কিন্তু উদাহরণ নেই, অনেকগুলো উদাহরণ আছে। আপনি বাকি উদাহরণগুলো জাস্ট শুধু প্র্যাকটিস করবেন, বাট এই 9টা আপনি একদমই একেবারে ঠোঁটস্থ করবেন, আপনার ঠোঁটের ডগায় যেন থাকে সবসময়। আপনি যখন তখন এটা একটু উচ্চারণ করবেন। কঠিন না, 1 দিন 2 দিন প্রথম হয়তো একটু খারাপ লাগবে বা মনে থাকবে না, মিস হয়ে যাবে, অসুবিধা কি? হ্যাঁ, আবার রেগে গিয়ে আবার এমন করেন না যে আমার তো মিস হয়ে যাচ্ছে তার মানে এটা পড়বই না। মিস হচ্ছে হোক, অসুবিধা কি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন মিস হলো, 10 দিন পরে গিয়ে একদিন দেখবেন যে আর মিস হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে 9-এর পরে দেখেন এই যে 10-এ এখানে এই শব্দগুলো স্টেশন এগুলো তো আগেই বললাম, আদি স্বরাগম, মূল প্রগত স্বরসঙ্গীত, এগুলো তো আগেই বলেছি। এই যে স্টেশন, আদি স্বরাগম, আচ্ছা এটা এই যে আদি স্বরাগম বলেছি। এরপরে এই যে ফিল্ম মধ্য স্বরাগমের আরো একটা নাম বলেছি বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। আবার বেঞ্চ থেকে বেঞ্চি, এটাকে বলেছি অন্তঃস্বরাগম, ঠিক আছে? আবার এইটাও আমি পড়েছি ওই যে প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, এইগুলোও কিন্তু বলেছি। ওকে, এখন যেটা একটু আপনাদের মনে রাখতে হবে সেটা হলো এখানে এই কয়েকটা শব্দ একটু ভালো করে, এই কয়েকটা ইংরেজিও একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছিল এই আদি স্বরাগমের ইংরেজিটা এখানে সর্বনাশটা হয়ে গেল, এই ফ্রন্টটা এখানে আসেনি। হ্যাঁ, এটার ইংরেজিটা হচ্ছিল, এটা একটু মনে রাখবেন, প্রোথেসিস। ওকে, আবার কোথায় গেল মধ্য স্বরাগম, এটার হচ্ছিল অ্যানাপথিক্সিস। আর এই অন্তঃস্বরাগম এটার হচ্ছিল অ্যাপোথিসিস। ওকে, এই ইংরেজিগুলো একটু মনে রাখবেন। সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো আসতেছে সেগুলো দেখবেন যে এই ইংরেজিগুলোও দিচ্ছে। এই যে যেমন দেখেন মাহাদি অব্র বলেছেন যে অ্যাডমিশনের সময় এরকম আমার একজন রুমমেট ছিল, যতক্ষণ না পড়তো তার থেকে বেশি ঘুমাতো, শেষে গিয়ে বুয়েটে চান্স পেয়েছে। আসলেই তাই, আপনিও ঘুমান না। এই যে ক্লাসটা করছেন, যে পড়াটা একদিন পড়ছেন, ওই পড়াটা আপনি ঘুমানোর আগে কি মানুষ শোয়ার সঙ্গে সঙ্গে কি তার ঘুম পায়? ঘুম কিন্তু পায় না। আপনি অনেক কিছু ঘুমানোর আগে কিন্তু ভাবেন। হ্যাঁ, এই ভাবনাটা আপনি একটু পড়ায় ডাইভার্ট করেন না। আপনি একটু 5টা মিনিট যদি একটু পড়াটা সারাদিন কি পড়লেন সেগুলো যদি একটু রিকল করার চেষ্টা করেন, তাহলে আপনার মাথায় সারা জীবনের জন্য সেট হয়ে গেল। এইভাবে যখন আপনার মাথায় একটা জিনিস সেট হয়ে যায় না,
তখন আপনি দেখবেন যে এইগুলো আর কখনো ভুলে যায় না, ঠিক আছে। এটার উদাহরণ দিয়ে আমি ওই যে একটা কথা সবসময় বলি, এক কথা আর বারবার কত বলবো, তারপরে আপনাদেরকে আরেকটা কথা বলি, হ্যাঁ, ভুলে যেহেতু যাচ্ছেন সেই জন্য বলি। যেমন ধরেন এই যে গ্রিন পিস একটা সংস্থা, তাই না, পরিবেশবাদী সংস্থা, পরীক্ষায় খুব বেশি আসে, তাই না। তাহলে গ্রিন পিস কবে গঠিত হয়, অথবা ওডিআই ক্রিকেট কবে প্রথম চালু হয়েছিল, কবে প্রথম খেলা হয়েছিল, এই প্রশ্ন দুটো পরীক্ষাতে মিনিমাম 50 থেকে 100 বার এসেছে। আমি বিগত বছরে প্রশ্ন সমাধান করতে গিয়ে পেয়েছি, হ্যাঁ। কিন্তু আমিও পেয়েছি বটে, বাট আমি এটা পড়েওছি, বারবারও পড়েছি, তারপরেও পরীক্ষার হলে গিয়ে ঠিকই আবার ভুলে গেছি, পারিনি। কিন্তু আপনি যখন এই দুটোই হয়েছিল 1971-এ, ঠিক আছে। এখন আপনি দেখেন 1971-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না। তো এই 1971-এর মুক্তিযুদ্ধকে আমরা কখনো ভুলে যাই? ভুলে যায় না। আপনি এই 1971-এর সঙ্গে যদি একটু রিলেট করেন যে গ্রিন পিসও ওই বছরেই হয়েছিল, হ্যাঁ, ওই বছরেই ওডিআই ক্রিকেটের প্রথম প্রবর্তন করা হয়, তাহলে দেখবেন আপনি ওই মাথায় আপনার বুলেট মারলেও দেখবেন যে আপনার আর মাথা থেকে এটা বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ। এরপরে ধরেন ইন্টারনেটের যে আবিষ্কার, 69-এর গণ অভ্যুত্থান আমাদের ঠিক ওই বছরই ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল, যেটার আবিষ্কারক ছিল ভিন্টন গ্রে শার্প, ওকে। আবার বাংলাদেশে নিয়ে এসেছে 1996 সালে। আপনি যখন এই যে এইভাবে রিলেট করবেন, তখন দেখবেন যে আপনার আর মানে আলাদা করে প্যারা নেওয়া লাগতেছে না, বুঝতে পেরেছেন। এইভাবে পড়া মনে রাখা যায়, ওকে। তাহলে এই যে আজকে যেগুলো পড়ছেন, আপনি আপনার খাতায় 13টা শব্দ একটু বারবারই পড়বেন আর মনে রাখবেন। অনেকে এটা নানা টোটকা দেয়, নানা নিয়ম দেয়, নানা দেয়। আমি বলি কি, এটা ওই যে অনেকটা খাজনার চেয়ে বাজনা বেশি, অথবা মশা মারতে কামান দাগার মতো অবস্থা হয়ে যায়, তাই না। আপনি এই 10টা 12টা শব্দ মনে রাখা আপনার আর কি আর এমন, তাই না। ওই ছন্দ চন্দ এই সব মনে রাখার থেকে 12টা শব্দ মনে রাখা অনেক সহজ আমি মনে করি, ওকে। এরপরে আমরা যাই, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে দেখেন, পরের প্রশ্নে বলেছে আচ্ছা, পরের প্রশ্নে বলেছে কি, পরের প্রশ্নে বলেছে পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়। পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়, কি হয় আপনারা একটু দেখুন তো, দেখি পারা যায় কিনা, চেষ্টা করে, হ্যাঁ। কেউ যদি পারেন তাহলে একটু কমেন্টস করে জানান তো পারেন কিনা। তারপরে আমি একটু পরে বলছি পূর্ণ স্বরধ্বনি কোনগুলো, অর্ধ স্বরধ্বনি কোনগুলো, ঠিক আছে। আপনারা একটু দেখুন তো কোনটা হতে পারে, একটু লিখে দেখান, কমেন্টসে একটু জানাবেন, দেখি পারেন কিনা। আচ্ছা, এরপরে এখন আসি আমরা, দেখেন এখানে পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়। আমরা একটু অপশনগুলো বিশ্লেষণ করি। দেখুন অপশনে এখানে কি বলেছে, অপশনে এখানে বলেছে যে মৌলিক স্বরের কথা বলেছে। তাহলে মৌলিক স্বরটাই আগে প্রথমে আসি। মৌলিক স্বর কোনগুলো? মৌলিক শব্দ যেমন ভাঙানো যায় না, মৌলিক সংখ্যা যেমন ভাঙানো যায় না। মৌলিক স্বর মানেও কি মানে মৌলিক স্বর মানে যেইগুলো ছাড়া, যেগুলো অন্য কারো সাহায্য নেয় না, কিছুই নেয় না, ওগুলো ওই স্বরটা অন্য কোনো কিছুতে বিলীন হয় না, নিজের মতো উচ্চারণ হয়ে যায়, সেটাকে বলা হয় মৌলিক স্বর। এরকম স্বর আছে 7টা। কি কি আছে? যেমন স্বর আছে, স্বরে আছে, রসেই আছে, হ্যাঁ, রস উ আছে, এ আছে, ও আছে, আর একটা আছে হচ্ছিল এ। এই 7টা হচ্ছিল মৌলিক স্বরধ্বনি। এখন প্রশ্ন আসতেছে, তাহলে এই যে দেখেন এখানে ই আছে, বাট এখানে দীর্ঘই কিন্তু নেই। দীর্ঘই নেই কেন? অথবা এখানে দেখেন রিকার কিন্তু নেই। কেন নেই? এই রিকার নেই, দেখেন আপনি যখন এই যে নদী বানান লিখলেন, অথবা যখন আপনি রবি বানান লেখেন, যদিও বানানে এটার রস্যইকার এবং দীর্ঘইকারের কিন্তু পার্থক্য, মানে এখানে দেখা যাচ্ছে যে পার্থক্য আছে, কিন্তু আপনি উচ্চারণ করতে যান তখন দেখবেন যে আপনার ওই ঘুরে ফিরে ইটাই আসবে, এই দীর্ঘ ইটা কিন্তু আর আসবে না। অথবা আপনি যখন এইভাবে ঋণ লিখতে যান, লেখার সময় যদিও রি লিখতেছেন রিকার, কিন্তু উচ্চারণের সময় আপনি কিন্তু লিখছেন ঋণ। এইভাবেই এই যে ইকারেই রিটা তাহলে বিলীন হয়ে গেছে, এই জন্য এই দুটো আর মৌলিক স্বরের মধ্যে নেই।
আবার এই দীর্ঘ উকারও ওই হ্রস্ব উকারের মধ্যে ওই দীর্ঘ উকার এটা বিলীন হয়ে গেছে একইভাবেই। হ্যাঁ, এ ওই আছে আর এই শব্দটা বর্ণটা, এই বর্ণটা কিভাবে, যেমন ধরেন আপনি যে উচ্চারণ করার সময় আমরা লেখার সময় লিখি কি কেন, কিন্তু উচ্চারণের সময় লিখি কি কেন। হ্যাঁ, এই যে এসেছে একটা আবার ধরেন আপনি এই যে ক্যামেরা লিখলেন এই যে যার জন্য এটাকে বলা হচ্ছে, যদিও এটা বর্ণ নেই কিন্তু এটার একটা উচ্চারণ ধ্বনি আছে, এর জন্য এটাকে মৌলিক ধ্বনির সম্মান দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 7টা, কিন্তু মৌলিক স্বর যেহেতু এটার বর্ণ নেই, আবার যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মৌলিক স্বর বর্ণ কয়টা, তখন কিন্তু আবার 6টা হবে মৌলিক স্বর বর্ণ। কেন 6টা হবে? কারণ তখন তো আর এই যে টা তো আর বর্ণ নেই। বুঝতে পেরেছেন? এখন পরীক্ষায় প্রশ্ন করেছে আর আপনি মানে প্রশ্ন ভালো করে দেখার আগেই 7টা তো কমন, তার মানে 7টা দাগ দিয়ে দিয়েছেন, কিন্তু প্রশ্ন ওখানে ধ্বনি করে নাই, করেছে কি বর্ণ। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে মৌলিক স্বর তো গেলই। এরপরে দেখেন দ্বি-স্বরধ্বনি। দ্বি-স্বরধ্বনি কোনটা? দ্বি-স্বরধ্বনি হলো একটা পূর্ণস্বর এবং একটা অর্ধস্বর, দুইটা স্বর যখন একসঙ্গে মিলে যায় তখন সেটাকে বলা হয় দ্বি-স্বরধ্বনি। একটা পূর্ণস্বর আর একটা অর্ধস্বর, সেইটা একসঙ্গে মিলে গেলে তখন সেটাকে বলা হয় দ্বি-স্বরধ্বনি। এই দ্বি-স্বরধ্বনির আবার আরও নাম আছে, যেমন এটাকে যৌগিক স্বর বলা হয়, হ্যাঁ, এটাকে সান্ধ্য স্বর বলা হয়, ঠিক আছে, আর এটাকে যুগ্ম স্বর বলা হয়, ওকে, এটাকে সন্ধি স্বর বলা হয়, মানে যেটাই বলেন না কেন বলা হয় যৌগিক স্বর। যৌগিক স্বর অথবা দ্বি-স্বরধ্বনি, এই যৌগিক স্বর আছে হলো টোটাল 25টা। কয়টা আছে? 25টা। তার মধ্যে যৌগিক স্বর যদিও 25টা আছে বটে, কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে 2টা। হ্যাঁ, কি কি বর্ণ? একটা আছে ওই আর একটা আছে ও। বুঝতে পেরেছেন? ওই বর্ণটা যেমন মানে এই স্বর ও যোগ রস্ব নিয়ে হয়েছে ওই, আর স্বর ও যোগ রস্ব উ, এই দুটা মিলে হয়েছে হলো ও। তার মানে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হলো 2টা, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। বুঝতে পেরেছেন? যৌগিক স্বরধ্বনি আরেকটা উদাহরণ, যেমন ধরেন আপনি এখানে এই যে দেখেন, আমি যখন লাউ লিখলাম, দেখেন লাউ, এই যে এখানে দেখেন একটা স্বরে আছে, তাই না? এই যে একটা স্বরে আছে, আবার এখানে কি হয়েছে? হ্যাঁ, রস্ব উ আছে। আবার ধরেন আমি যখন এখানে চাই লিখলাম, তাহলে দেখেন এখানে একটা স্বরে আছে, এই যে এখানে স্বরে আ। হ্যাঁ, স্বরে আ মানে কি? ওই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে তো কার বলে? ওই যে আকার চিহ্নটা, ওইটাই হলো স্বরে আ। হ্যাঁ, আবার এখানে আছে কি? রস্বই। তাহলে দেখেন এই যে 2টা স্বর কি একসঙ্গে বসেছে? এই যে এখানে দেখেন 2টা স্বর কি একসঙ্গে বসেছে? এই 2টা স্বর একসঙ্গে বসে বলেই এটাকে বলা হয় দ্বিস্বর, অথবা এটাকে বলা হয় যৌগিক স্বর, অথবা এটাকে বলা হয় সন্ধি স্বর, অথবা এটাকে বলা হয় যুগ্ম স্বর। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে যখন আমি চাই লিখলাম, এই যে আই যে লিখলাম, দেখেন এখানে আর উচ্চারণটা হচ্ছিল পূর্ণ, কিন্তু আমি যখন হ্রস্ব ইর উচ্চারণটা করব, এটার উচ্চারণ কিন্তু আমি এই যে নিচে একটা হসন্ত দিয়ে করতে হবে, ঠিক আছে? ওটার উচ্চারণ আর পূর্ণ উচ্চারণ হবে না। বুঝতে পেরেছেন? অথবা এখানে দেখেন এই যে চাও যখন আমি লিখবো, হ্যাঁ, এখানে আর উচ্চারণ হচ্ছিল পূর্ণ, কিন্তু যখন আমি ওর উচ্চারণ করব তখন এটা আর পূর্ণ উচ্চারণ হবে না। অর্থাৎ যে ধ্বনিগুলা পূর্ণ উচ্চারণ হয় না, ওই ধ্বনিগুলোকেই বলা হয় অর্ধস্বরধ্বনি। তাহলে অর্ধস্বরধ্বনি কোন কয়টা? এই অর্ধস্বরধ্বনি হলো 4টা। কয়টা বলেছি? 4টা। কি কি? একটা আছে হলো তাহলে অর্ধস্বরধ্বনি, একটা স্বর ও আছে, রস্ব ই আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে হলো রস্ব ই, এরপরে এরপরে আছে হলো রস্ব উ আছে, এরপরে আছে এ আছে, এরপরে আছে হলো ও। এই 4টা হচ্ছে হলো অর্ধস্বরধ্বনি। বুঝতে পেরেছেন? ও সরি, স্বর অত নাই, স্বরে এটা একটু মুছে দিই।
আচ্ছা, অর্ধ স্বরধ্বনি বলেছি 4টা, যেই স্বরগুলো পুরোপুরি উচ্চারিত হয় না ওই স্বরগুলোর নিচে আমরা হসন্ত দেই। যেমন এই যে আমি বললাম যে চাই, তাই বলেছি না, দেখেন এখানে চায়ের এখানে আমি স্বরে আর পূর্ণ স্বর বলেছি, কিন্তু রস্যই এখানে কিন্তু আমি হসন্ত দিয়ে উচ্চারণ করেছি। অথবা আমরা যখন চাও লিখি, এই আ কিন্তু পূর্ণ স্বর, ও হচ্ছিল অর্ধস্বর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অথবা আমি যখন এই যে লাউ বললাম, এই লাউয়ের স্বরে আ হচ্ছিল পূর্ণ স্বর, আর এই রস্য উ হচ্ছে অর্ধস্বর। হ্যাঁ, যার জন্য এখানে 4টা হচ্ছে হলো অর্ধস্বরে। সেই 4টা বর্ণর একটা হচ্ছে হলো রস্য ই, একটা হলো রস্য উ, একটা আছে এ, আর একটা আছে ও। এই 4টাকে বলা হয় অর্ধস্বর। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এরপরে এখান থেকে আরও যে কোশ্চেনগুলো আসতে পারে সবগুলো কোশ্চেনে একটু টাচ করে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে হলো যে দীর্ঘস্বর কোনগুলো? দীর্ঘস্বর হচ্ছে হলো 7টা। কয়টা দীর্ঘস্বর? দীর্ঘস্বর 7টা। যেমন আমি ধরেন এই যে আমি লিখলাম স্বর ও, স্বরে আ, রস্য ই, দীর্ঘ ই, হ্যাঁ, রস্য উ, দীর্ঘ উ, এরপরে হচ্ছিল এ, ওই, ও, আর হলো ও। এখন দীর্ঘস্বর কোনটা আর হর্ষস্বর কোনটা? হর্ষস্বর দেখেন এই যে একটা, এইটা রেখে দিবেন, এইটা কেটে দিবেন, আবার এইটা রেখে দিবেন, এইটা কেটে দিবেন, এইটা রেখে দিবেন, এইটা কেটে দিবেন। এখানে রিটা তো লিখলাম না, এইটা রেখে দিবেন, আর বাকি সবগুলো থেকেই গেল। ঠিক আছে? তাহলে এই যে এইটা হচ্ছিল হর্ষস্বর, এইটা হর্ষস্বর, এইটা হর্ষস্বর, এইটা হর্ষস্বর। এই 4টা হচ্ছে হলো, এই 4টাই হচ্ছে হলো হর্ষস্বর। আর দেখেন আমরা যখন রস্য ই বলি অল্প কথাই বলি, কিন্তু যখন দীর্ঘ ই বলি তখন কিন্তু বেশি করে উচ্চারণ করি, দীর্ঘস্বর। যখন আমি স্বর ও বলি অল্প সময় নিয়ে বলি, কিন্তু যখন আমি স্বরে আ বলি তখন দীর্ঘ সময় নিয়ে বলি। ঠিক আছে? এই জন্য এই স্বরে আ, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এ, ওই, ও, এই 7টা হচ্ছে হলো দীর্ঘস্বর। এই 7টা দীর্ঘস্বর। ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা ব্যাপার একটু প্রশ্ন আসে, সেটা হলো আমরা তো স্বরে গেলাম, ব্যঞ্জনে কয়টা মৌলিক স্বর আছে? ব্যঞ্জনে মৌলিক স্বর আছে 30টা, আর এখানে আছে হলো 7টা স্বরবর্ণ। টোটাল সব মিলিয়ে 37টা হচ্ছিল মৌলিক স্বর রয়েছে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, বুঝতে পারলে তাহলে আমরা এরপরে অন্যটাই চলে যাব। এখানে স্বরবর্ণ থেকে স্বরবর্ণ থেকে আরেকটা একটু প্রশ্ন বলি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলেছি? কার চিহ্ন বলেছি। কার চিহ্ন আছে হলো 10টা, তার একটা স্বরবর্ণে কার চিহ্ন নেই, সেটা হলো স্বর, যেটাকে বলা হয় নীলিন বর্ণ। হ্যাঁ, নীলিন বর্ণ কেন বলা হয়? ওই যে ওই স্বরটা সবগুলো ব্যঞ্জনের মধ্যেই এটা বিলীন হয়ে থাকে, যার কারণে এটাকে বলা হয় নীলিন বর্ণ। কি বর্ণ বলা হয়? নীলিন বর্ণ বলা হয়। কেন নীলিন বর্ণ বলা হয়? কারণ এইটার আর কোনো কার চিহ্ন নেই, এই জন্য এটাকে বলা হয় নীলিন বর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে হলো যে পরের প্রশ্নে চলে যাই। এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, এই যে এখানে আমি ব্যাখ্যাতে এগুলো লিখেই দিয়েছি। মৌলিক স্বর 7টি লিখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু মৌলিক বর্ণ বলেছি আবার 6টা, যেটা অলরেডি আমি ওখানে বললামই ওই যে মৌলিক বর্ণ। আবার যৌগিক স্বরধ্বনি বলেছি, যৌগিক স্বরধ্বনি বলে 25টি, কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলেছি 2টি, একটা হলো ওই এবং ও। অর্ধস্বর বলেছি 4টি। কোন 4টি? এই যে এই 4টি হচ্ছিল অর্ধস্বর। হ্যাঁ, এই 4টি হচ্ছিল হর্ষস্বর। আর দীর্ঘস্বর বলেছি 7টা।
হ্যাঁ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলেছি? যার একটা স্বর কোনো কার চিহ্ন নেই বলে এটাকে বলেছি নীলিন বর্ণ। ঠিক আছে, এই অংশটা তাহলে শেষ। এরপরে আমরা আসি তারপরের অংশে। এরপরে তাহলে ব্যঞ্জন বর্ণের এটাও একটু বলি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলাকে এখন আমরা 9-10-এর যে নতুন ব্যাকরণ বই এসেছে ওখানে আবার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে অনুবর্ণ বলছে। বাট আবার ওরা বলছে যে অনুবর্ণ 3 প্রকার। 3 প্রকারের একটা বলছে যে ফলা, একটা বলছে ফলা, আর একটা বলছে কোথায় গেল, একটা বলছে ফলা, আর একটা বলছে হলো রেপ, আর একটা বলছে বর্ণ সংক্ষেপ। ফলা তো বুঝেনি, জ ফলা, ম ফলা, ব ফলা, এরকম 6টা ফলা আছে। আর রেপ তো বুঝেনি। বর্ণ সংক্ষেপ কোনটা? যেটা ওই যে অনেকটা যুক্ত ব্যঞ্জনের মতো যেটা বসে সেটাকেই বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। যেমন এই যে এখানে যে এইভাবে বাষ্প লেখে, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা প্রশ্ন, অক্ষর কি? এটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে অনেক বেশি। অক্ষর হচ্ছে যে এক প্রয়াসে উচ্চারিত যে ধ্বনি সমষ্টি সেটাকেই বলা হয় অক্ষর। এক প্রয়াসে মানে আপনি এক নিঃশ্বাসে ছোটকালে যেরকম সিলেবাল পড়েছেন ওইটাই মূলত অক্ষর। এক প্রয়াসে যতটুকু ধ্বনি উচ্চারণ করা যায় সেটা হচ্ছে অক্ষর। যেমন ধরেন এই যে এখানে বন্ধন শব্দতে কয়টা বন্ধন, কয়বার উচ্চারণ করা যাচ্ছে? 2 বার। একটা বন আর একবার করা যাচ্ছে ধন, এই দুটো মিলে হয়েছে বন্ধন। ওকে, আচ্ছা এরপরে এখানে দেখেন সমাবর্তন। সমাবর্তন কয়বার উচ্চারণ করা যাচ্ছে দেখেন, একটা হচ্ছিল হ্যাঁ, একটা হলো স, এরপরে হলো ম, এরপরে হলো বর, এরপরে হলো তন। তো এই সমাবর্তন, যার জন্য এটাতে আছে 4টা অক্ষর। আচ্ছা এই 4টা অক্ষর এগুলো কেমনে বুঝবেন? আপনাদের আরেকটা আমি কথা বলি, সেটা হচ্ছে যে এগুলো আপনারা বাংলিশ লিখে ফেলবেন। যেমন এখানে এই যে বাংলিশ লিখবেন এভাবে সমাবর্তন, এভাবে বাংলিশ লিখবেন। লেখার পরে দেখবেন যে ওই শব্দটার মধ্যে কয়টা বর্ণ আছে, জয়টা বর্ণ মানে কতটা ভাওয়েল আছে, ভাওয়েল কতটা আছে। ঠিক আছে, ভাওয়েল যতটা থাকবে ততটাই হচ্ছে অক্ষর আছে। যেমন দেখেন এখানে কয়টা ভাওয়েল আছে, একটা ও আছে, একটা এ আছে, একটা এখানে ও আছে, এখানে ও আছে। তার মানে কি এই 1, এই 2, 3, 4, তার মানে সমাবর্তনে কয়টা আছে? 4টা অক্ষর আছে। আমি কি বলেছি যে ওইটা আপনি বাংলিশ লিখে ফেলবেন। সমাবর্তন লেখার পরে দেখবেন যে ওখানে কয়টা ভাওয়েল আছে, সেই অনুযায়ী এবার ভাওয়েল জয়টা আছে ততটাই উত্তর হবে। আবার ভাওয়েল যতটা আছে ততটাই হবে না, যদি আবার পর 2টা ভাওয়েল থাকে তখন আবার সেটা আবার হবে না। ঠিক আছে, যেমন কিরকম, যেমন আপনি যখন এই যে বই যখন লিখবেন, হ্যাঁ এই যে বই লিখেছেন, তার মানে এটা তো পরপর 2টা ভাওয়েল, পরপর যদি 2টা ভাওয়েল এরকম থাকে তখন সেটা হলো একটা ভাওয়েলে রূপান্তর হবে। একটা ধরবেন আর একটা ধরবেন না, পরপর যদি 2টা থাকে। এখানে যে 2টা আছে 2টাই ধরবেন না, ধরবেন হলো একটা। ঠিক আছে, এইভাবে দেখেন এই যে নাতিশীতোষ্ণ কয়টা অক্ষর আছে দেখেন এখানে নাতিশীতোষ্ণ। এবার তাহলে আপনি করেন, এটা বাংলিশ লেখেন তো দেখি, না, হ্যাঁ, এরপরে লেখেন টি, এরপরে লেখেন সি, এরপরে লেখেন নাতিশী, এরপরে লেখেন তোষ নো। তাহলে এবার দেখেন কয়টা ভাওয়েল আছে। এই একটা আছে, 2টা আছে, 3টা আছে, হ্যাঁ 4টা আছে, 5টা আছে। তার মানে এই 5টা হচ্ছে এখানে অক্ষর আছে, নাতি শি তোষ নো। দেখেন প্র্যাকটিস করে দেখেন, তাহলে দেখবেন যে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, না তি শীতোষ্ণ, না তি শীতোষ্ণ, মানে ভাওয়েল কয়টা আছে সেটা দেখবেন। 1, 2, 3, 4, 5, 5টা ভাওয়েল আছে, তার মানে এটা তাহলে 5টি অক্ষর আছে। বাংলিশ লেখার পরে যেটা হবে আপনি ওইটাই খেয়াল করবেন যে কয়টা হলো। ঠিক আছে, তাহলে আর আশা করা যায় মিস হবে না। আচ্ছা ওই যে এখন যেমন আপনি দেখেন হৈমন্তী যখন বলবেন, হৈমন্তী, হ্যাঁ এখানে আবার দেখেন এই যে আমি এইটা একটু লিখি হই, হ্যাঁ মন তি, তাই না? এখানে দেখেন
একটা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি এখানে চারটা আছে না, এখানে ওই যে আমি ওখানে কি বললাম যে পরপর যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে ওখানে আপনি কয়টা ধরবেন, একটা ধরবেন, তাহলে হই মন এখানে একটা ধরবেন, দুইটা, এই দুইটা এখানে একটা ধরবেন, তিনটা, তার মানে তাহলে আছে কয়টা, আছে হলো তিনটা আছে, ঠিক আছে, এভাবে ধরবেন। হ্যাঁ, আপনি বাংলিশ লেখার পরে দেখবেন যে কয়টা ভাওয়েল আছে সেই অনুযায়ী ধরে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এটা তো সবাই বুঝতে পেরেছেন তাই না? আচ্ছা, এরপরে আমরা যাই পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে কি, পরের প্রশ্নে বলেছে যে নিচের কোনটি ঘোষ অল্প প্রাণধ্বনি, নিচের কোনটি ঘোষ অল্প প্রাণধ্বনি, দেখুন তো আপনারা একটু লিখুন তো দেখি পারেন কি না। নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ ধ্বনি, কোনটি হবে, একটু কমেন্টস করুন দেখি। নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ ধ্বনি, কোনটা হবে? এটা আপনার এটা জানেনই সবাই মোটামুটি, আশা করি সবাই পারবেন, কারণ এটা এত বেশি কঠিন না, হ্যাঁ সহজই। আচ্ছা, এইটাই তাহলে আমরা একটু এটা নিয়ে কথা বলি। ঘোষ অল্প প্রাণ এবং মহাপ্রাণ, এইটা বলতে গেলে আপনাকে একটু বর্ণগুলো লিখতে হবে সবগুলাই, ঠিক আছে? আচ্ছা, সবগুলো বর্ণ আমরা একটু তাহলে যদি লিখি, তাহলে দেখেন এখানে এই যে ক, খ, গ, ঘ, ঞ, এরপরে হলো চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এরপরে হলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এরপরে হলো ত, থ, দ, ধ, দন্তন্য, এরপরে হলো প, প, ফ, ব, ভ, ম। এই যে 25টা বর্ণ লিখলাম, এই 25টা বর্ণের এই 25টা বর্ণ, এটাকে যদি আমরা প্রথম বর্গ বলি, এটাকে বলি দ্বিতীয়, এটাকে বলি তৃতীয়, এটাকে বলি চতুর্থ, এটাকে বলি পঞ্চম, ঠিক আছে? তাহলে এই যে পঞ্চম বললাম, হ্যাঁ, এটাকে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম বললাম তাই না? এখন এই পঞ্চমের মধ্যে প্রথম দুইটা হলো অঘোষ, আর পরের তিনটা হলো ঘোষ। ওকে, তার মধ্যে এই 1 আর 3 এই দুটো হচ্ছিল অল্প প্রাণ, এই দুটা হলো অল্প প্রাণ, আর এখান থেকে এই 2 আর 4 এই দুটো হচ্ছিল মহাপ্রাণ। ওকে, আর এই যে 5 নম্বর যেটা, এটাকে বলা হয় নাসিক্য অথবা বলা হয় অনুনাসিক। কেন নাসিক্য বা অনুনাসিক বলা হয়? কারণ ওই বর্ণগুলো, এই যে পঞ্চম বর্গের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় নাক দিয়ে বাতাস বের হয়, যার কারণে এগুলোকে বলা হয় অনুনাসিক অথবা বলা হয় নাসিক্য। ওকে, আর 1 আর 3 মানে এই যে 1 আর হলো 3 এই বর্ণগুলো আর এই বর্ণগুলোকে বলা হয় অল্প প্রাণ, এই বর্ণগুলো আর এই বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। আর প্রথম যে 1 আর 2 এই পাশের এই দুটোকে বলা হয় অঘোষ, এই পরের তিনটাকে বলা হয় ঘোষ। এইগুলো যদি সংজ্ঞা যদি আপনি বলতে যান, সংজ্ঞাগুলো যদিও পরীক্ষাতে আসে না, সবসময় নির্ণয় করতেই আসে, তারপরেও যদি সংজ্ঞা বলতে যান তাহলে যে বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না সেটা ঘোষ, আর যে বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না সেটা হলো অঘোষ, আর যেটা স্বরতন্ত্রী অনুরণিত হয় সেটা হলো ঘোষ। আবার যেই বর্ণগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে সেটা অল্প প্রাণ, আর যেটা বাতাসের চাপ বেশি থাকে সেটা হলো মহাপ্রাণ, আর যেগুলো উচ্চারণের সময় নাক দিয়ে বাতাস বের হয় সেটা হচ্ছে অনুনাসিক অথবা নাসিক্য। এবার দেখেন, এবার বলেছে নিচের কোনটি ঘোষ অল্প প্রাণধ্বনি। দেখুন তো দেখি এবার এই ছক অনুযায়ী পারা যায় কিনা, কমেন্টস করুন তো দেখি হয় কিনা। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি, এখন এখানে দেখেন এই যে ঘ আছে, তাহলে ঘ তাহলে কি হবে? ঘ আছে হলো 4 নম্বর ইয়েতে, তাই না?
তার মানে 4 নম্বর থাকা মানে কি, এটা আছে হলো তাহলে ঘোষে। এখন এটা অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? 4 হলো মহাপ্রাণ। মহাপ্রাণ কেন? কারণ ওই যে 2 আর 4, তার মানে এটা হলো ঘোষ মহাপ্রাণ। ওকে, আবার বর্গীয় জ দেখেন এটা কততে আছে, এটা হলো চ ছ বর্গীয় জ, তার মানে এটাও আছে 3-এ, তার মানে এইটা হচ্ছে হলো ঘোষ। হ্যাঁ, এখন 3-এ থাকলে তখন কি হবে, 1 আর 3, তখন তো আর সেটা মহাপ্রাণ না, সেটা হলো অল্প প্রাণ। ওকে, এরপরে ধরেন ম, ম কোথায় আছে, প ফ ব ভ ম, একদম শেষে পঞ্চম ইয়েতে গিয়ে আছে, যার জন্য এটাকে কি বলে, এটাকে বলা হয় নাসিক্য অথবা বলা হয় অনুনাসিক। ওকে, এরপরে দেখেন ধ, ধ উচ্চারণ করে দেখেন তো দেখি, ত থ দ ধ। হ্যাঁ, ত থ দ ধ, তাহলে কোথায় আছে, ধ আছে হলো এই যে 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বরে থাকলে স্বাভাবিকভাবেই তাহলে এটা ঘোষ। হ্যাঁ, এবার ঘোষ মহাপ্রাণ। ওকে, এবার তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এবার ঘোষ অল্প প্রাণ, উত্তর তাহলে কোনটা হবে, তাহলে উত্তর হবে হচ্ছিল এই যে খ যেটা, সেটাই হচ্ছিল উত্তর। ওকে, আচ্ছা, এই যে 25টা বর্ণ লিখলাম, এই 25টা বর্ণকে বলা হয় হচ্ছিল স্পর্শ বর্ণ বলা হয়, ঠিক আছে, অথবা বলা হয় স্পৃষ্ট বর্ণ, স্পৃষ্ট ধ্বনি, অথবা এইগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনিও বলা হয় বা বর্গীয় বর্ণও বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় প্লোসিভ, যেটা পরীক্ষাতে এসেছে, কয়েকবারে এসেছে, ইংরেজিতে যেটাকে বলা হয় প্লোসিভ, প্লোসিভ। হ্যাঁ, প্লোসিভ, প্লোসিভ ইংরেজিতে। আগের যে 9-10-এর যে বইটা ছিল ব্যাকরণ, সেই বইয়ে এই ইংরেজিটা ছিল, যার কারণে পরীক্ষাতে প্রশ্ন এটা আসে। এখনকার বইয়ে ওই শব্দটা নেই, না থাকলেও ওই শব্দটার আগে যেহেতু ছিল, আগের বইটাই তো ব্যাকরণের বেসিক বই, যার কারণে এটা থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, এখন এইগুলোর যদি আমরা উচ্চারণ স্থান ধরি, তাহলে এই যে কর, এইটা হচ্ছে হলো কণ্ঠ। হ্যাঁ, এটা কি, এটা হলো কণ্ঠ, আবার এইটার উচ্চারণ স্থান হচ্ছে হলো তালব্য, এটার উচ্চারণ স্থান কোথায়, এটার উচ্চারণ হচ্ছে হলো মূর্ধন্য, এটার উচ্চারণ স্থান হচ্ছে হলো দন্ত, আর এটার উচ্চারণ স্থান হচ্ছে হলো ওষ্ঠ। ক্লিয়ার? হ্যাঁ, এর বাইরে যদি যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলো, আচ্ছা এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? এর বাইরে যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলো যদি আমরা একটু দেখি, এর বাইরে আর কি কি আছে, যে দেখেন, আমি পরের প্রশ্নে আমরা চলে যাই। বলেছে ডাইবিন্ড র এবং ঢাইসিন্ড র, এটা হচ্ছিল কোন ধরনের ধ্বনি, কোন ধরনের ধ্বনি এটা, কোন ধরনের ধ্বনি, এটা হচ্ছিল তারণজাত ধ্বনি। কেন তারণজাত ধ্বনি? কারণ এটা উচ্চারণের সময় তাড়নার সৃষ্টি হয়, ঠিক আছে, তাড়নার সৃষ্টি হয়, যার কারণে এটাকে বলা হয় তারণজাত। তাহলে এখন পার্শ্বিক ধ্বনি কোনগুলো? পার্শ্বিক ধ্বনি হলো বলা হয় লকে। হ্যাঁ, কম্পনজাত কোনটা, যেটা উচ্চারণের সময় কম্পনের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় র। আবার উষ্মধ্বনি, উষ্মধ্বনির আরেকটা নাম আছে, সেটার নাম হলো শীষ। এই ধ্বনি কোনগুলোকে বলা হয়, যেমন এই যে তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, হ, এইগুলোকে বলা হয় উষ্মধ্বনি অথবা বলা হয় শীষ ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে দেখেন, এটার আমি ব্যাখ্যাও দিয়েছি, এই যে দেখেন এখানে সবগুলো লিখে দিয়েছি। তারণজাত, হ্যাঁ, তারণজাত বলেছি, তারণজাত বলেছি হচ্ছে ডাইবিন্ড র, ঢাইসিন্ড র, যেটাকে আবার আরেকটা নাম আছে বিদ্যাসাগরীয় বর্ণ বলা হয়। হ্যাঁ, পার্শ্বিক বলেছি এই ল পার্শ্বিক, কম্পন বলেছি র। এই তরল বর্ণ, তরল বর্ণ এটা একটু আলাদা করে জেনে নেবেন। তরল বর্ণ এটা বলা হয় র এবং লকে। কেন বলা হয়? কারণ এইটা টেনে পড়া যায়। যেমন আপনি দেখেন উচ্চারণ পড়েন চানাচুর, দেখবেন টেনে পড়া যাচ্ছে, যতক্ষণ খুশি টেনে পড়া যায়। এই টেনে পড়া যায় বলে এটাকে বলা হয় তরল বর্ণ। আচ্ছা, অ এরপরে হচ্ছিল অন্তস্থ ধ্বনি কোনগুলো? অন্তস্থ ধ্বনি হচ্ছিল অন্তস্থ, যেটা এই বর্গীয় ধ্বনি এবং এর সঙ্গে শীষ ধ্বনি, এই দুটো শীষ ধ্বনি এবং বর্গীয় ধ্বনির মাঝে থাকে বলে এটাকে বলা হয় অন্তস্থ ধ্বনি, যেগুলো হচ্ছিল এই জ, ব,
ল এবং ব, জ র ল এবং ব, এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি। মানে এগুলো বর্গীয় ধ্বনি এবং শেষ ধ্বনির পেটের মধ্যে থাকে, যার কারণে ওগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি। পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? যেগুলো স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে না, সেগুলোকে বলা হয় স্বাধীনভাবে কোনো শব্দেই বসে না, সেটাকে বলা হয় স্বতন্ত্রভাবে কোনো শব্দে বসে না, সেটাকে বলা হয় পরাশ্রয়ী। যেমন অনুস্বার, এরপরে আছে হলো বিসর্গ, এরপরে আছে হলো চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী। আর অযোগ্য কোনটা? এই অযোগ্যও বলা হয় অনুস্বার এবং বিসর্গ, এই দুটোকে বলা হয় অযোগ্য। ওরাও নিজেরা পারে না, ওরা বসতে হলে অন্য বর্ণের সঙ্গে বসে, যার কারণে ওদেরকে বলা হয় অযোগ্য। আর স্পর্শ বর্ণে স্পৃষ্ট, এটা তো বললাম এই বর্গীয় বর্ণে, যেটার ইংরেজি প্লোসিভ, এটাও বলেছি। হ্যাঁ, এখন মাত্রা, এই মাত্রা নিয়ে তো মাত্রাটা আপনারা পারেনি। মাত্রা টোটাল এখানে মাত্রার যেমন কয়টা মাত্রাহীন আছে, কয়টা পূর্ণ মাত্রা, কয়টা অর্ধমাত্রার আছে, সেটার এখানে পূর্ণমাত্রার স্বরবর্ণে বর্ণ আছে 6টা, অর্ধমাত্রার আছে হলো 1টা, আর মাত্রাহীন আছে হলো 4টা, এই নিয়ে টোটাল 11টা। আবার ঠিক ব্যঞ্জনে এখানে পূর্ণমাত্রা আছে 26টা, অর্ধমাত্রা আছে 7টা, আর মাত্রাহীন আছে 6টা, এই নিয়ে টোটাল আছে হলো এই নিয়ে টোটাল হচ্ছে হলো 39টা। আবার এই 11 আর 39 এই সব মিলে হলো 50টা। ঠিক আছে, এই যে এই 7টা একটু আলাদা করে মনে রাখবেন। রি খ গ ন ত ধ প স, এই যে রি খ, হ্যাঁ, গ, মধ্য ন, থ, ধ, প, আর একটা হলো তালবস্য। এই যে দেখেন, এই সবগুলোর সামনের দিকে কোনো মাত্রা নেই, শুধু পিছনের দিকে মাত্রা আছে, যার কারণে এইগুলোকে বলা হয় অর্ধমাত্রা। এরকম বর্ণ আছে, অর্ধমাত্রার বর্ণ টোটাল আছে হলো 8টা, তার মধ্যে স্বরবর্ণে আছে 1টা, আর ব্যঞ্জন বর্ণে আছে বাকি 7টা আছে ব্যঞ্জন বর্ণে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাই, তারপরে প্রশ্নে কি বলেছে? তারপরে প্রশ্নে বলেছে, দেখেন, এই মূর্ধন্য স্বর সঙ্গে এইখানে যুক্ত বর্ণটাতে কি বর্ণ আছে? দেখেন, এই যুক্ত বর্ণটাতে কি বর্ণ আছে? আচ্ছা, এই যুক্ত বর্ণটাতে কি বর্ণ আছে? এখানে এই যুক্ত বর্ণে কয়েকটা একটু দেখবেন, কয়েকটা, যেমন এখানে কয়েকটা বর্ণ একটু লিখবেন। সেটা হচ্ছিল এখানে যেমন আমরা কয়েকটা শব্দ লিখি, শব্দ একটা হলো কৃষ্ণ লিখতে পারি, এরপরে বিজ্ঞান লিখতে পারি। ঠিক আছে, এরপরে হলো আমরা ব্রাহ্মণ লিখতে পারি, ব্রাহ্মণ, এরপরে আমরা লিখতে পারি পরীক্ষা। ঠিক আছে, এরপরে আমরা লিখতে পারি অপরাহ্ন, এরপরে আমরা লিখতে পারি সায়াহ্ন, এরপরে আমরা লিখতে পারি সায়াহ্ন। আচ্ছা, এখানে দেখেন, এই যে কৃষ্ণ, এখানে মূর্ধন্য স্বর সঙ্গে কি বর্ণ আছে? এখানে আছে মূর্ধন্য সঙ্গে আছে মূর্ধন্য ন, এইটাই পরীক্ষাতে বেশি আসে। হ্যাঁ, যেমন তৃষ্ণা বানান আমরা এইভাবে লিখি। ঠিক আছে, হ্যাঁ, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। আবার এখানে বিজ্ঞানে কি আছে? বিজ্ঞানে এটাতে আছে হলো, এটা বর্গীয় জ আছে, এর সঙ্গে আছে কি? এর সঙ্গে আছে ইউ। আবার ব্রাহ্মণে এখানে এই যে দেখেন, এইটাতে বর্ণ কি আছে? এইটাতে আছে হ যোগ ম। আর এই ক্ষিয়, এইটাতে পরীক্ষার, এইটাতে কি আছে? এইটাতে আছে হলো ক যোগ মূর্ধন্য স। ওকে, আবার দেখেন অপরাহ্ন, যখন এটা নিচে থাকবে, হর নিচে মানে ন থাকবে, তখন সেটা হচ্ছিল হ যোগ মূর্ধন্য ন। আর যখন হর পেটের মধ্যে থাকবে, তখন সেটা থাকবে হলো হ যোগ দন্ত ন। এইটার আবার একটা নিয়ম আছে। আপনারা যখন ওই যে নত্যবিধি সত্যবিধি পড়বেন, এই নত্যবিধি সত্যবিধি যখন পড়বেন, তখন কিন্তু এটা বুঝতে পারবেন যে আসলে এটা কেন হচ্ছে। যেমন ধরেন, আপনি এই অপরাহ্ন কেন হয়? অপরাহ্ন ওই যে নত্যবিধি সত্যবিধানের একটা নিয়ম আছে, রি র খ গ, রি র স, এরপরে হচ্ছিল নত্যবিধি হয়। ঠিক আছে, এখন এরপরে আমরা এটুকু তো বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা যাই, পরের প্রশ্নে চলে যাই।
ওই যে আমি ব্যাখ্যায় এখানে দেখেন দিয়েছি, বিজ্ঞানে তৃষ্ণায়, পরীক্ষা, ব্রাহ্মণ, অপরাহ্ন, মধ্যাহ্ন এবং পঞ্চম। অপরাহ্ন, মধ্যাহ্ন, পঞ্চম। এখানে অপরাহ্ন, এই যে দেখেন অপরাহ্ন হচ্ছে হলো দিনের, এগুলো অনেক সময় এক কথায় প্রকাশও আছে, দিনের অপর ভাগ অপরাহ্ন। ওকে, আর মধ্যাহ্ন হচ্ছে হলো দিনের মধ্যভাগ, দিনের মধ্যভাগ হলো মধ্যাহ্ন। হ্যাঁ, আর সায়াহ্নর নিচে আবার কি হবে, এটাকে সায়াহ্ন দেখেন এখানে তো আর রি র কোথাও নেই, রি র মধ্যাহ্ন স কোথাও নেই, যার কারণে এটা দিনের সায়াহ্ন হচ্ছে হলো দিনের একদম শেষ ভাগ, দিনের শেষ ভাগ সায়াহ্ন। ওকে, আচ্ছা, এরপরে পূর্বাহ্ন আছে। পূর্বাহ্নতে তাহলে দেখেন পূর্বাহ্ন, এখন পূর্বাহ্নর এখানে দেখেন, এখানে এইটা দন্তন্য না হয়ে মধ্যাহ্ন কেন হলো, এই যে রেপের কারণে হলো। হ্যাঁ, এটা নত্যবিধি এবং সত্যবিধি নিয়ম অনুযায়ী হয়, যার কারণে এটা পূর্বাহ্ন বানান এরকম হয়, পূর্বাহ্ন মানে নিচে হয় হচ্ছিল মধ্যাহ্ন ন। বুঝতে পেরেছেন? এটা হলো নত্যবিধি এবং সত্যবিধি নিয়মের অনুযায়ী হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, তারপরে বলেছে 10 নম্বর, এখানে বলেছে পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ। পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ, এটা একটু দেখি, কমেন্টস করেন তো দেখি কেউ পারেন কিনা। পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ, আচ্ছা, এইটা আপনারা আরেকটা পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদের আগে আপনারা আরেকটা একটু সন্ধি বিচ্ছেদ করবেন, সেটা হচ্ছিল যেমন এই যে ধরেন আপনাকে যদি ইত্যাদি এটা সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়, তাহলে দেখেন আপনি ইজিলি পারবেন। ইত্যাদির এটা একটু লিখুন তো দেখি পারেন কিনা। ইত্যাদিটা মানে ইত্যাদি যদি আপনি পারেন, তাহলে আপনি ওর সঙ্গে সঙ্গে আরো যত শব্দ আছে না কেন সমস্ত শব্দই তখন পারবেন। ঠিক আছে? হ্যাঁ, মানে আপনি ইত্যাদি পারা মানে এরপরে ওই নিয়মের আরো যত শব্দ আছে সমস্ত শব্দই তখন পেরে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ইত্যাদি আপনারা ইজি মুডেই পারেন, তাই না? এটা হচ্ছিল ইতি যোগ আদি, তাই না? নিয়ম হচ্ছে কি, নিয়ম এই যে যখন দেখবেন যে জ ফলা আছে শব্দের মধ্যে, ওই জ ফলাটাকে কি করে দিবেন, জ ফলাটাকে রস্বীকার করে দিবেন। মানে এইটুকু একটু জেনে রাখবেন যে জ অথবা জ ফলা যদি থাকে তাহলে সেটাকে কি করে দিবেন, রস্বীকার অথবা দীর্ঘইকার। আর যদি ব ফলা থাকে তাহলে সেটাকে করে দিবেন রস্য উকার অথবা করে দিবেন দীর্ঘ উকার। আর কোনো পরিবর্তন করার দরকার নাই। এবার আপনি সবগুলো করে ফেলেন, যত সব কঠিন শব্দই লেখেন না কেন সমস্ত শব্দ এবার হবে। দেখেন এবার পর্যবেক্ষণ কি হয় কিনা দেখেন। হ্যাঁ, পর্যবেক্ষক লিখি। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে কি কি বর্ণ আছে, শুধু জ অথবা জ ফলাটাকে চেঞ্জ করে দিবেন। তাহলে প লিখলাম, এই রেপটার পূর্ণ রূপ লিখলাম র। হ্যাঁ, এই জ ফলার জন্য কি করে দিব, রস্বীকার। প্লাস এই যে জ, এর সঙ্গে একটা কি, এখানে তো কোনো কার বর্ণ নেই, না থাকার কারণে এখানে একটা কি আছে, স্বর আছে, যার ফলে বাকিটাই পরিযোগ অবেক্ষক। তাহলে এখানে দেখেন পরিযোগ অবেক্ষক কোনটা আছে, তার মানে এই পরিযোগ অবেক্ষণ, এইটা হচ্ছিল উত্তর। এই যে দেখেন আপনি অর্পণ দত্ত আপনি বলেছেন যে ইতিযোগ আদি, মানে ইতিযোগ আদি যেরকম করে পেরেছেন, এখন বাকি নিয়ম, বাকি যে যত শব্দ আছে সব শব্দ এখন একই রকমই করে পারবেন। কারণ কথা কিন্তু ওইটাই যে শুধু দেখবেন যে জ ফলা থাকলে ওটা কি করে দিবেন, ওইটা রস্বীকার করে দিবেন। এবার দেখেন আপনি যখন এখানে প্রত্যেক লিখবেন, দেখেন প্রত্যেক, তাহলে কি হবে, এই প লিখলাম, ত লিখলাম, এই যে জ ফলার জন্য কি করে দিব, রস্বীকার। প্লাস এই যে এটা কি আছে, একার, একারের পূর্ণরূপ কি, এক। ওকে, আবার ধরেন আপনি এখানে প্রত্যাবর্তন লেখেন অথবা প্রত্যাগমন লেখেন, একই কথাই। হ্যাঁ, প্রত্যাগমন যদি লেখেন তাহলে প লিখলাম, ত লিখলাম, জ ফলার জন্য একটা কি করে দিব, রস্বীকার। এরপরে হলো সরেয়া, তার মানে এটা সরেয়ার পূর্ণরূপ, এরপরে হলো আগমন। ওকে, এইভাবে আপনি যত শব্দই লেখেন না কেন। আবার আপনি যখন এখানে পর্যটন লিখবেন, পর্যটন ওই একই কথাই, পর্যটনও তাহলে প লিখলাম, এরপরে এই যে রেপটার পূর্ণরূপ লিখলাম র, এরপরে জর জন্য কি লিখবো, রস্বীকার। প্লাস জতে একটা কি আছে, একটা স্বর বিলীন হয়ে আছে,
তার মানে পরিযোগ অঠন, পর্যটন। ওকে, হ্যাঁ, এইভাবে আপনি যত শব্দই আসুক না কেন, সব শব্দই ওই যে ইত্যাদি যেরকম করে পড়েছেন না, ইত্যাদি যে নিয়মে পেরেছেন ওই একই নিয়মেই এবার বাকি যত শব্দই আসুক না কেন সব শব্দই ওই একইভাবেই হবে, একই শব্দই পারবেন একইভাবেই যত শব্দ। যেমন ধরেন আপনি এখানে কোথায় গেল, এখানে যখন আপনি উপর যে পুরি লিখবেন, এখানে উপর জু পুরি, দেখেন এখানে কি তাহলে বর্ণগুলো সবগুলো ওই রকমই লেখেন। এই রেপের জন্য একটা কি করে দিবেন র, এরপরে জ ফলার জন্য একটা কি করে দিবেন রস্বীকার যোগ, আবার এই যে এটার পূর্ণরূপ কি রসু উপরি, বাস এই উপরি যোগ উপরি। অথবা আপনি উপরযুক্ত লেখেন, হ্যাঁ একই কথা, অথবা আপনি যদি পর্যায় লেখেন একই কথা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা কথা, যেটা আরেকটা কি বলেছিলাম নিয়ম, আরেকটা বলেছিলাম যে ব ফলা যদি থাকে তাহলে এটা কি করে দিবেন হ্রস্বকার অথবা দীর্ঘকার করে দেবেন। এবার দেখেন আপনি উদাহরণ লেখেন স্বল্প, হ্যাঁ এই যে স্বর নিচে যেই বর্ণের নিচে ব ফলা থাকবে ওইটাই শুধু হ্রস্বকার অথবা দীর্ঘকার করে দিবেন, বাস হয়ে গেল। এবার তাহলে বর নিচে কি থাকে, দন্তেশ্বর নিচে ব থাকার জন্য সু যোগ অল্প হয়ে গেল, সুযোগ অল্প। অথবা আপনি যদি এখানে স্বাগত লেখেন একই কথা, তাহলে সুযোগ আগত, হ্যাঁ। অথবা আপনি যেখানে এখানে মনন্তর যদি লেখেন মনন্তর, তাহলে কি হবে ম যোগ দন্ত নয়, যে ব ফলার জন্য একটা রস্বকার করে দিলাম মনোযোগ অন্তর, হ্যাঁ। এরপরে ধরুন আপনি এখানে পশ্চধম লিখলেন, পশ্চধম, তাহলে কি হবে প লিখলাম তালবস্য, এই যে ব ফলার জন্য রস্বকার করে দিলাম, এরপরে অধম, হ্যাঁ। মানে আপনি যত শব্দই লেখেন না কেন, আপনি তন্নি লেখেন তন্নি একই কথা, ত লিখলাম দন্ত ন লিখলাম, এই ব ফলার জন্য কি করে দিলাম রস্বীকার, এরপরে দীর্ঘই বসে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপরে আমরা এই নিয়মটা যদি জেনেই থাকেন তাহলে এই যে দেখেন তো দেখি ওখানে কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো একটু দেখি লেখেন তো পারেন কি না। যেমন এই যে এখানে যাত্রাভিমান, যাত্রাভিমান কি হবে, এই যাত্রাভিমান কি হবে দেখি। এরপরে অধ্যুষিত কি হবে, পর্যটন, পর্যটন তো অলরেডি বলে দিয়েছি, পশ্চধম মনন্তর এই তিনটে অলরেডি বলে দিয়েছি, এই দুটো লেখেন, এই যাত্রাভিমান এবং অধ্যুষিত এই দুটো একটু লেখেন দেখি পারেন কি না। পর্যটন আর পশ্চধম এটা তো বলেই দিয়েছি। আচ্ছা, এটার নিয়ম ওই একই কথায়, তাহলে কি লিখবো, কোনো কিছু পরিবর্তনের দরকার নাই, ঠিক আছে? এই যে এখানে শুধু জ ফলার জন্য একটা কি করে দিব রস্বীকার, এরপরে এখানে তো তোর সঙ্গে আর কোনো কার বর্ণ নেই, তার মানে এখানে একটা স্বরও আছে, বাকি সবগুলো ওরকম করেই লিখলাম অভিমান, হ্যাঁ। আবার ধরুন অধ্যুষিত, তাহলে কি হবে, হ্যাঁ ঠিক একই রকম এই জ ফলাটার জন্য শুধু করে দিকে অধি যোগ, তারপরে কি হবে, তার মানে এখানে রস্বকারটার পূর্ণরূপ লিখলাম, তাহলে উষিত। ওকে, মানে যেটাই থাকুক না কেন শুধু আপনার কাজ হলো জ ফলাটাকে পরিবর্তন করে একটা রস্বীকার অথবা দীর্ঘইকার বসিয়ে দিবেন, বাকি আর কোনো পরিবর্তনের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলেছে, স্তাবকের সঠিক সন্ধি বিচ্ছেদ কি। এটার নিয়ম একদমই সহজ, এটার নিয়মও একটু বলে দেই, সেটা হলো আপনারা এই নিয়মটা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা অয় থাকে, এখানে যদি অয় থাকে, আচ্ছা যদি অয় থাকে, অয় থাকলে হবে কি একার, যদি আয় থাকে তাহলে হবে কি ওইকার, যদি অব থাকে তাহলে হবে কি ওকার, আর যদি আব থাকে তাহলে হবে কি ঔকার, ঠিক আছে? এবার আপনি শব্দ এখানে কি দিয়েছি, এখানে যে শব্দটা দিয়েছি সেই শব্দটাতে পরে আসি। এখানে অয় দিয়ে যেমন আমি দেখেন নয়ন যখন লিখবো
তখন কি লিখতে পারি, এখানে দেখেন অয় আছে একটা, দন্ত নর সঙ্গে একটা কি আছে, স্বরও আছে, যে অয় থাকার কারণে এখানে আমি কি নিব, এখানে দন্ত ন তো নিলামই, অয় থাকার জন্য একটা একার নিব। আর এই যে অন্তঃস্থর সঙ্গেও কিন্তু একটা স্বরও আছে, যার কারণে এখানে লিখবো কি অন। ওকে, আবার ধরেন এখানে যখন আমি নায়ক লিখব, তার মানে এখানে কি আছে, আয় আছে, তাহলে আয় থাকার জন্য এখানে কি হবে, তার মানে দন্ত ন ও ও ওইকার হবে, তার মানে নই যোগ অক। ওকে, আচ্ছা এবার এখানে দেখেন পবন যখন আমি লিখব, তার মানে এখানে কি আছে, অব আছে, তাহলে অব থাকলে কি হবে, ওকার হবে, তার মানে প প লিখলাম, এরপরে ওকার দিলাম, যোগ অন। ওকে, এরপরে ধরেন আমি এইভাবে পাবক লিখলাম, পাবক যখন লিখবো তার মানে এখানে কি আছে, আবো আছে, তাহলে আবো থাকলে কি হবে, প তো লিখলামই, ঔকার যোগ অক, বাস, ও যোগ অক, আবক হয়ে গেল। এখন এইটা শুধু আপনাকে একটু মনে রাখতে হবে, এইটা মনে রাখার পরে আপনার এখন যত প্রশ্নই আসুক না কেন, যত শব্দই আসুক না কেন, সবে পারবেন আপনি। ধরেন এখানে গবেষণা আছে, তাহলে কি আছে, গবেষণা, তার মানে কি এখানে অব আছে, তাহলে অব থাকলে কি হবে, গো যোগ এই যে এ কারের পূর্ণ রূপ লিখে দিবেন, এ সোনা হয়ে গেল। আবার ধরেন এখানে গবাদি যদি বলেন, তাহলে একই কথা, এখানে কি আছে, অব আছে, তাহলে অব থাকলে কি হবে, গো, হ্যাঁ, যোগ আদি, গবাদি। হ্যাঁ, এবার এখানে দেখেন স্তাবকে কি আছে, তাহলে এটা একটু আপনারা একটু লেখেন, পারেন কিনা। স্তাবক, কঠিন হয়ে যাবে। স্তাবকের এখানে কি আছে দেখেন, এখানেও কি এই যে স্বরে আছে, তাই না, তাহলে স্বরে থাকলে এখানে কি আছে, আবো আছে, তাহলে আবো থাকলে কি হবে, শুধু ঔকার হবে, আর কোনো পরিবর্তনের দরকার আছে। এবার দেখেন তো ঔকার এখানে কোথায় আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, দুইটাতে ঔকার আছে, তো এখানে হবে কোনটা, এখানে হবে ঔকার তো থাকলোই, তো ঔকার এখানে এই যে ব আছে, ব কি হবে, ব তো ওখানে এই যে আবর মধ্যে চলেই গেল, তার মানে ব এখানে আর হবে না, কিন্তু ব আবর মধ্যে চলে যাওয়াতে বর সঙ্গে আবর, ব যদিও আবর মধ্যে চলে গেছে, কিন্তু বর সঙ্গে একটা কি আছে, স্বর ও আছে, এই স্বরটাই এখানে কি, এই স্বর, তার মানে এটার উত্তর হচ্ছিল এইটা। বুঝতে পেরেছেন সবাই, ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, যদি ক্লিয়ার হন তাহলে আমরা পরেরটাই চলে যাব। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের ইয়েতে প্রশ্নে চলে যাই। ওই এখানে দেখেন এই যে আমি ব্যাখ্যাতে এখানে বলে দিয়েছি, অয় থাকলে একার হবে, আয় থাকলে ওইকার হবে, নয়ন নায়ক বলেছি, তো নয়ন নায়কের এখানে আপনি অন্য শব্দও কিন্তু লিখতে পারেন, আপনি যত শব্দই লেখেন না কেন একই কথা। নয়নের জায়গায় আপনি যদি এখানে শয়ন লেখেন একই কথা, সে যোকন। হ্যাঁ, আবার এখানে নায়কের জায়গায় আপনি যদি এখানে গায়ক লেখেন, যদি এখানে গায়ক লেখেন একই কথা, হ্যাঁ, গই যোগ অক, একই কথা। ঠিক আছে, মানে যেটাই আসুক না কেন, যত কঠিন শব্দই আসুক না কেন, সবটাই একই কথা, একই নিয়ম। তাহলে ওইটা নিয়ে আর কথা না বলি, এরপরে আমরা পরেরটায় চলে যাই। কোথায়, কি হলো, আচ্ছা এরপরে আমরা আসি, তারপরে কি বলেছে দেখেন, তারপরে বলেছে কি, বহুত ডিস্টার্ব করতেছে কেন, আচ্ছা এরপরে 12 নম্বর প্রশ্নে কি আছে, বলেছে কি দেখেন, বলেছে যে অকুত ভয় এর সন্ধি বিচ্ছেদ কি, অকুত ভয় এর সন্ধি বিচ্ছেদ কি, অকুত ভয়। ওকে, তাহলে এখানে এই অকুত ভয়ের সন্ধি বিচ্ছেদ করতে আপনারা জাস্ট একটা কথা মনে রাখবেন, সেই কথাটা কি, একটা কথা সেটা হচ্ছে যে 3 সরাও, কি কথা, 3 সরাও, এই 3,
স রাও, এই কথাটা শুধু মনে রাখবেন, তার মানে তাহলেই হয়ে যাবে। তিন সরাও কীরকম, তিন মানে এই যে দন্তস্ব থাকলে, এরপরে তালবস্য থাকলে, এরপরে মূর্ধন্য ষ থাকলে, হ্যাঁ, এরপরে যদি র থাকে, এরপরে যদি ও থাকে, এই যে এই তিন স আর এর সঙ্গে এই র আর হলো ও, এইগুলো যদি থাকে তাহলে সেখানে কি করে দিবেন, বিসর্গ করে দিবেন, বাকি আর কোনো পরিবর্তনের দরকার নাই। এবার দেখেন অকুত ভয়, এখানে দেখেন ওকার আছে, তাহলে ওকার থাকলে এবার এটাকে আমরা কি করব, ওকারটাকে এবার আমরা বিসর্গ করে দিব, তাহলে অকুত বিসর্গ যোগ ভয়, এখানে অকুত বিসর্গ যোগ ভয় কোথায় আছে, তার মানে এটা হলো উত্তর। ঠিক আছে, এভাবে এবার দেখেন এই যে শিরোচ্ছেদ কি হবে, হ্যাঁ, তালবস্য শিরো, এই যে তালবস্যটা আমি সরিয়ে দিব, বিসর্গ যোগ ছেদ, শিরোচ্ছেদ। আবার এখানে দেখেন নিষ্ঠুর, তাহলে কি লিখবো, নি বিসর্গ যোগ এই মূর্ধন্য ষটা উঠাই দিব, মূর্ধন্য ষর জায়গায় কি হবে, বিসর্গ হবে। আবার ধরেন এখানে ইতস্তত, ইতস্তত তাহলে কি হবে, তাহলে ইত, হ্যাঁ, বিসর্গ আবার বিসর্গ যোগ তত, মানে এই দন্তস্বটাও উঠাই দিলাম, দন্তস্বর জায়গায় কি করে দিলাম, বিসর্গ। অথবা এখানে এই যে দুর্ঘটনা, যখন আমি দুর্ঘটনা লিখবো তখন দেখেন দু বিসর্গ যোগ এই যে রেপ, মানে রটা আমি উঠাই দিলাম, ঘটনা। আবার ধরেন ভুয়োদর্শী, তার মানে ওই যে ও সরাবো, তার মানে কি, হ্যাঁ, ভুয়ো বিসর্গ যোগ দর্শী, তার মানে এই যে ও কারটা আমি সরিয়ে ফেলেছি। এই তালবস্য যখনই তালবস্য থাকবে, তার দন্তস্ব উঠাই দিব, তালবস্য উঠাই দিব, মূর্ধন্য উঠাই দিব, র উঠাই দিব, ও উঠাই দিব, এই সবগুলো উঠাই দিয়ে শুধু কি লিখবো, শুধু লিখবো হলো বিসর্গ। আমি সবগুলোরই উদাহরণ একটা একটা করে দিয়েছি। এখন অনেকেই এখানে প্রশ্ন করবে, অনেকেই এখানে না অর্পণ দত্ত বলেছেন অ্যান্সার কি ডি নাকি বি। দেখুন এখানে আমি কি বলেছি, আমি বলেছি যে এই ও কার থাকলে সেখানে কি হবে, ও কারটা উঠাই দিয়ে বিসর্গ বসাবেন, তাহলে এখানে কোথায় বিসর্গ, এখানে বি থেকে কি বিসর্গ, বিসর্গ তো বিতে আছে, তার মানে বি উত্তর। এটা এখানে তো অলরেডি তো রয়েই গেছে, তাহলে তো থাকলে কি হবে, তো থাকলে তো হওয়ার প্রশ্নই উঠে না, কারণ এই ও কার যে থাকলো, মানে এই ও কার থাকার জন্যই তো আমরা ওটাকে কি করে দিলাম, বিসর্গ করে দিলাম। ওই যে এখানে বললাম যে দন্ত স, তালবস্য, মূর্ধন্য স, এই তিন স, র এবং ও, এটা যদি থাকে তাহলে আমরা ওইটাকে উঠে কি করব, বিসর্গ করে দেব। সবগুলোর উদাহরণে কিন্তু আমি দিয়েছি। এখন এখানে এই প্রশ্নটা না, আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, সেটা হলো যে আপনি তো এখানে শিরচ্ছেদ, এখানে শিরচ্ছেদের তো এখানে রটা উঠাই দিতে পারতেন, রও উঠানো যায় আবার তালবস্য উঠানো যায়, কিন্তু আপনি যদি রটা উঠাই দেন তাহলে দেখেন, তাহলে কি এটার কোনো অর্থ বহন করে না, যার কারণে আমি রটা না উঠাই দিয়ে কি করেছি, তালবস্যটা উঠাই দিয়েছি। বুঝতে পেরেছেন, মানে শুধু উঠাইলেই তো হবে না, সেটার একটা অর্থবহত একটা ব্যাপার থাকতে হবে, তাই না। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলেছে, নিচের কোনটিতে তো স্বভাবতই ন হয়েছে, স্বভাবতই ন হয়েছে কোনটিতে, স্বভাবতই ন কখন হয়, যখন একটা জাস্ট নিয়ম, এই নিয়মটা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। নিয়মটা কি, নিয়মটা হলো যখন আপনার এই রি থাকবে, এই রি, এরপরে র, এরপরে মূর্ধন্য ষ, এরপরে যদি ক বর্গীয় বর্ণ কিরকম, এরপরে হলো প বর্গীয় বর্ণ, ক বর্গীয় কোনগুলো, ক খ গ ঘ ঞ, আর প বর্গীয় কোনটা, 2 ঘন্টা না, হ্যাঁ, আচ্ছা, প বর্গীয় কোনটা, তাহলে প প ব ভ ম, হ্যাঁ, আচ্ছা আমরা 8 মিনিট 10 চালাই, ঠিক আছে। আচ্ছা, এ প বর্গীয়, এরপরে এই জ, হ, হ্যাঁ, অনুস্বার, ব, এইগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে কি করব, এগুলো কখনো বাধা হয়ে দাঁড়াবে না, এরপরেও গিয়ে কি হবে, মূর্ধন্য নয় হবে। এখন যদি কোথাও যদি এই নিয়মটা না হয়, না মানে যদি দেখেন যে কোনো শব্দে এই নিয়ম খাটতেছে না, তার মানে তাহলে সেটা স্বভাবতই ন হয়ে গেছে। এবার দেখেন এখানে এই যে ব্রাহ্মণ, এখানে দেখেন ব্রাহ্মণের এই যে ব্রাহ্মণের এখানে রেপ আছে না, তো রেপের পরে তো এখানে স্বরে আছে, ও এখানে আবার আরেকটা লেখেন রি র স, এরপরে স্বরবর্ণ, স্বরবর্ণ মানে হলো যে কোনো স্বরবর্ণ, হ্যাঁ, তাহলে স্বরে আছে, এরপরে কি আছে, হ আছে, এরপরে কি আছে, ম আছে,
ঠিক আছে, এরপরে দেখেন এই যে এগুলো কি বাধা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়াবে না।